পারে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটা সেকেন্ড। জি, দিয়ে দিয়েছি আপনাকে। তো এখন কথা হলো, তো আমরা HTML5 এর অলরেডি আমরা একটু আগায় আছি এইসব দিকে, কারণ আমরা যখন ফর্ম করেছিলাম আমি আপনাদের অনেক কিছু বিস্তারিত দেখাই দিয়েছিলাম। তো তার ভিতরে এখানে নিউ ইনপুট টাইপ আছে যেগুলো HTML5 এ ব্যবহার হয়, নিউ কিছু ইনপুট টাইপ। তার ভিতরে বেশিরভাগ মেজরিটি আমি আপনাদের দেখাই দিছি, সামথিং কয়েকটা বাকি আছে, সেগুলো আমি এখানে দেখাই দিই আপনাদের। আমাদের এই যে হোম পেজ, আমি এখানে স্যার একটা মানে স্যার একটু রেকর্ড পারমিশনটা দিয়ে দিলে ভালো হতো। রেকর্ড পারমিশন সবাইকে দিয়ে দিছি, আপনি পরে আসছেন মেবি। আচ্ছা দেখি, আপনাকে দিতে পারতেছি না, আপনি ভিডিওটা অন না করলে আমি দিতে পারতেছি না। আমার এখানে দুইটা আসে, আপনি যেটা বললেন সেটা আমি এখন ইনস্ট্যান্ট করে দেখাই। আমরা টপিকসটা যেহেতু উঠছে সেহেতু আমি বলে দিই। ফুল সাইজ কন্টেইনার, এবার তারপরে আরেকটা কন্টেইনার। এখানে কন্টেইনারে কোনো মার্জিন নাই, এখানে মার্জিন আছে 0 অটো। তো মার্জিন যদি বাদ দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা থাকলো না। আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, বেসিক্যালি করবো না। এবার কন্টেইনার লেফটের মার্জিন টপ আছে, তো আমি এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার উদ্দেশ্য হলো উপরের সাথে মিলে যায়, 0 পিক্সেল। দেখেন উপরে মিলে গেছে, একটা হয়ে গেল। আচ্ছা, কন্টেইনারে 0 অটো দিলে তাহলে সমস্যা নাই, এই যে দিলাম, একটা মিললো। এবার বাম সাইডেরটা, এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট দিলাম, এটাও ফ্লয়েড লেফট হবে, এটার মার্জিন দিয়ে দিলাম 0 পিক্সেল। দেখেন এটা কিন্তু উপরের পাশাপাশি এবং উপরেই মিলে গেছে। আপনি কি এরকম চাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তা আপনি এই যেরকম চাইছেন সেরকম কি হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ এরকমই আমি চাচ্ছি, কিন্তু আমার এটা হচ্ছে না। আমি কি আমার স্ক্রিনটা 1 মিনিট লাগবে শেয়ার দিব? আচ্ছা, আমি তাহলে শেষের দিকে, ক্লাসের শেষের দিকে এটা বুঝাই নিন, ঠিক আপনি আছে? একটু আমাকে একটু এটা সমাধান করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি আগে একটু ফ্লয়েড, একটা লেফট একটা রাইট না, দুটোটা ফ্লয়েড লেফট দিয়ে দেখেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে যাই সরাসরি ক্লাসের ভিতরে। আমরা এখানে কন্টেইনার অ্যাড করেছিলাম, লেফট সাইড কন্টেইনার। আমি কন্টেইনার ইন্ডেক্স ফাইলটাকে একটু ওপেন করি, 205 ইন্ডেক্স ফাইল। আচ্ছা, কন্টেইনার ভিতরে লিখি, এই যে আমাদের লেফট সাইড কন্টেইনার কোথায়, এই যে কন্টেইনার লেফট। তো আমরা বেশিরভাগ মেজরিটি ইনপুট টাইপ শিখে ফেলছি। তো তার ভিতরে আমাদের নতুন কিছু ইনপুট টাইপ আছে যেগুলো আমাদের করতে গেলে লাগবে। তার ভিতর ডেটটা অলরেডি আমরা শিখে ফেলছি। তারপরে আমি একবার দেখাই, এটা কিন্তু HTML5 এর কোড। আমি তো জুম করি, ইনপুট টাইপ সমান সমান ডেট আমরা অলরেডি করে ফেলেছি। তো এখানে আমি এটা দিলাম, উপরে লিখে দিই যে ইটস ডেট বা সামথিং, স্প্যান ইউজ করলাম, ডেট। সেভ করি, এটাকে রিলোড করি। দেখেন ইনপুট টাইপ ডেট, এটা আমরা আগে অনেকে ফর্মে করেছি, বাট আমরা চাইলে এখন ইউজ করতে পারি ইনপুট টাইপ ডেট। এটাকে বলা হয় ডেট পিকার। আপনি নির্দিষ্ট কোনো ডেট পিক করতে পারবেন, যে এত তারিখ অত সাল, আপনি এটা পিক করতে পারবেন। কোনো রেজিস্ট্রেশন ফর্মে যদি এরকম চান তাহলে আপনি ডেট পিকারটা ইউজ করতে পারেন। এটা আমরা আগেও দেখেছি, তারপর কারো সমস্যা হলে দেখে নেন। ইনপুট টাইপ, এটাকে বলা হয় ডেট। আরো একটা নতুন ইনপুট টাইপ আছে HTML5 এ, সেটার নাম হলো টাইম। ইনপুট টাইপ টাইম, যেটা আমরা করি নাই, টাইম। আপনি কখন ক্লাসে জয়েন করতে চান, রেজিস্ট্রেশন করতেছেন, ইউজারের কাছ থেকে এই ইনফরমেশনটা নিতে চান, তো আপনি এখানে দিলেন ইনপুট টাইপ টাইম। তো এখন যদি আমি এটাকে রিলোড করি, আচ্ছা এক সেকেন্ড, সেভ করেছি। এটাকে যদি রিলোড করি তাহলে পাবো ইনপুট টাইপ টাইম। এটা হচ্ছে টাইম পিকার। এখানে টাইম বসাই দেন 12 সামথিং 45, তারপরে AM অথবা PM। এটাকে বলা হয় ডেট পিকার, একটা টাইম পিকার। একটা হলো ডেট পিকার, একটা হলো টাইম পিকার। তো আমরা চাইলে ডেট পিকার বা টাইম পিকার ইউজ করতে পারি। আচ্ছা, মাউথ স্পিকার যাদের অন আছে এখনো অফ করে নেন, মাউথ স্পিকার সবাই একটু অফ করে নেন। ম্যাডাম, তিশা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখানটা ব্রেক ইউজ করি যেহেতু পরপর লাইনে শো করতে চাই, ব্রেক। আচ্ছা, ইনপুটের ভিতর মজার দুটো টাইপ শিখলাম, একটা হলো ডেট আর একটা হলো টাইম। তারপর ইনপুট টাইপ নতুন HTML5 এ আরো একটা মজার ইনপুট টাইপ আছে যেটার নাম হলো কালার।
ইনপুট টাইপ কালার, আমি সরাসরি ইউজারের কাছ থেকে একটা কালার পিক করতে চাই, তাহলে ইউজ করতে পারবো ইনপুট টাইপ কালার। এখানে একটা কালার পিকার অপশন আসছে, ক্লিক করলাম, এবার এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে নিলাম, এই যে ওকে, তাহলে এই কালারটা পিক হলো। আপনি ইউজারের কাছ থেকে নিতে চান এরকম জিনিসটা, যে ইউজারের কাছ থেকে নিব যে তোমার প্রোফাইলের কালারটা দিতে, সেটি আমরা মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জারে কিন্তু কালার চেঞ্জ করা যায়। আমার কালার দিলে টোটাল মেসেঞ্জারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে অন্য একটা কালার আসে। তো এইটার জন্য এখানে একটা ফেসবুকেও কিন্তু একটা আপনার কালার পিকার অপশন আছে, আপনারা অনেকে হয়তো বা জানেন। আচ্ছা, তো এইটার জন্য আমরা বেসিক্যালি ইউজ করি যেটা, সেটা হলো যেটা নাম হলো কালার, ইনপুট টাইপ কালার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমাকে আরো কিছু কমন টাইপের আছে, যেমন ইমেল আমরা অলরেডি করে ফেলছি, ইনপুট টাইপ ইমেল। তারপরে আমরা দেখাই, এটা HTML5 এর কোড, ইমেল। আচ্ছা, আমি চাইলে ইনপুট টাইপ ইমেল ইউজ করতে পারি, আমি চাইলে ইনপুট টাইপ মান্থ ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে এই মান্থ আরো একটা আছে, আর একটা আছে উইক। এই যে ইনপুট টাইপগুলো, এই টাইপগুলোর ব্যবহার খুবই কম, কারণ এগুলো বেসিক্যালি আমরা টেক্সট বক্স, এইগুলোর ব্যবহারই কম, কোনো ফর্মে বেসিক্যালি ইউজ হয় না। তারপর আমি বললাম, বাট আপনারা চাইলে ইউজ করতে পারেন ইনপুট টাইপ। এটা টাইম হবে না, এখানে হবে হচ্ছে ইমেল। দেখেন তো কি কি ইনপুট টাইপ হতে পারে, ইনপুট টাইপ ডেট, টাইম, ইমেল, টাইম লিখলাম কেন, এখানে হবে কালার। আচ্ছা, তাহলে মান্থ, তারপরে উইক। তারপরে আপনি যদি চান আরো কিছু ইউজ করতে পারেন ইনপুট টাইপ, যেমন ইনপুট টাইপ ইউআরএল, ইনপুট টাইপ ইউআরএল, ইউআরএল এটাও একটা ইনপুট টাইপ, এটাও একটা ইনপুট টাইপ। দেখেন ওয়ান কাইন্ড অফ টেক্সট বক্সের মতোই, টেক্সট বক্সের মতোই মনে হচ্ছে। দেখেন আমার সাইটটা কিন্তু উল্টোপাল্টা হয়েছে, দেখছেন? এই সমস্যাটা কি সমাধান আমি করে দেবো, লাস্টে আপনাদের করে দেবেন কেন এটা উল্টোপাল্টা হলো, আমি ফিক্স করে দিব। আচ্ছা, ইনপুট টাইম ইমেইল, মান্থ, উইক, ইউআরএল, কয়েক পদের তা আমি দেখতে পাচ্ছি। এখন কথা হলো কোনটার কি ব্যবহার, এটা একটু আমাদের জানতে হবে, কোনটার কি ব্যবহার এবং কেন এগুলো ব্যবহার করা হয় সেটাও একটু জানা জরুরি। আচ্ছা, বেসিক্যালি আমি একটু বলি। দেখেন আমি কিন্তু এখন ইউজ করতেছি ফায়ারফক্স ইউজ করতেছি। তো গুগল ক্রোম আর ফায়ারফক্স এর ভিতরে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, আপনি ফায়ারফক্স ইউজ করলে ইনপুটের ইরর গুলো আপনি সরাসরি দেখতে পারবেন, আর গুগল ক্রোমে সাবমিট করার পরে দেখা যায়, আগে বেসিক্যালি অনেক সময় দেখা যায় না। এখানে ইমেল আমি লিখলাম, এইটা কি কোনো ইমেল হয়েছে? এটা কোনো ইমেল হয় নাই। তো আমি দেখেন লাল কালি দিয়ে আমাকে দেখাই দিচ্ছে, দ্যাটস নট এ প্রপার ইমেল, এটা একটা ইমেল না। আমাকে সে ওয়ার্নিং দিচ্ছে এটা ইমেল না। তো এইখানে যদি আমি ইমেল, ইনপুট টাইপ ইমেল ইউজ না করে টেক্সটের মাধ্যমে ইমেল নিতাম, তাহলে কিন্তু আমি এটা ডিফাইন করতে পারতাম না, এটা একটা ভুল, এটা ডিফাইন করতে পারতাম না। আমি ইনপুট টাইপ যখন ইমেল নিলাম, এখন আমাকে অবশ্যই একটা প্রপার ইমেল দিতে হবে। ইমেলের একটা প্যাটার্ন আছে, একটা নাম হয়, তারপরে একটা অ্যাট হয়, তারপরে একটা ডোমেইন নেম হয়, তারপরে ডটের পরে সামথিং হতেও পারে, নাও হতে পারে, এইটুকু একটা মেইল হওয়া পসিবল। আচ্ছা, @gmail.com, দেখেন এইবার কিন্তু আর লাল দাগটা নাই, তার মানে প্রপার একটা ইমেল পিক করার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। এই জায়গায় মন্থের ব্যাপারটা ওরকম নাই, কারণ এটা সরাসরি টেক্সট বক্সের মতোই। উইকটাও কোনো কিছু নাই, এটা সরাসরি টেক্সট বক্সের মতোই। বাট ইউআরএল আমি লিখলাম, এটা কি কোনো ইউআরএল হয়েছে? এটা কোনো ইউআরএল হয় নাই। আপনি আপনার ইউজারকে রেজিস্ট্রেশন ফর্মে বললেন যে রাইট ইউর ফেসবুক ইউআরএল লিংক, আপনার ফেসবুকের ইউআরএলটা এখানে দেন। এরকম যদি কিছু চাই, তখন আমরা ইউজ করতে পারি ইনপুট টাইপ ইউআরএল। আচ্ছা, সাব্বিরা, জি দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন ইনপুট টাইপও দেখেন, এটা কিন্তু প্রপার একটা ইউআরএল না, ইউআরএল এরও একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন যদি না দেই তাহলে ইউআরএল হবে না। এটা কিন্তু কোনো ইউআরএল হয় নাই। ইউআরএল হতে গেলে 100% HTTP হতে হবে, কমা দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে লিংক হতে হবে। দেখেন এবার কিন্তু আর রেড কালারটা নাই। তো প্রপার একটা ইমেল যদি আমি ইউআরএল যদি ইউজারের কাছ থেকে নিতে চাই, তাহলে ইনপুট টাইপ ইউআরএল দিব। চাইলে টেক্সট দিতে পারি, বাট টেক্সটের দ্বারা আমি প্রপার একটা ইউআরএল নাও নিতে পারি। বাট ইউআরএল দিলে এখানে একটা ফিল্টার হয়ে যাচ্ছে যে আসল মেইল, আসল ইউআরএল কিনা, এটা আসল ইমেল কিনা, আসল ডেট টাইম কিনা, এইটা আপনি করে দিতে পারবেন। আশা করি আমরা বুঝতে পারছি।
তারপরে ইনপুট টাইপ নাম্বার অলরেডি আমরা করে ফেলছি, ইনপুট টাইপ নাম্বারটা তারপর দেখাই। ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। আচ্ছা রিলোড করি। ইনপুট টাইপ নাম্বার, নাম্বারে কোনো সময় আপনি বেসিক্যালি দিতে পারবেন না, এবিসিডি দিতে পারবেন না, এবিসিডি দেওয়া পসিবল না, আপনাকে 100% কোনো নাম্বার দিতে হবে। এ দেখেন ইরর, বাট এইটা হচ্ছে। তবে এইখানেও একটা ইরর আছে, এই মানে এখানে একটা ভুল আছে, এটা এইচটিএমএল গত ভুল। এখানে যদি প্লাস দেই, প্লাস দিলে অনেক সময় এটা সাবমিট হয়, গুগল ক্রোমে এটা অ্যাকসেপ্ট করে। তারপরে আরো একটা শব্দ আছে, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, ই সম্ভবত নাকি একটা শব্দ আছে, এই শব্দটা অ্যাকসেপ্ট করে, মানে এটা ওদের লজিক্যাল ইরর। বাট বেসিক্যালি আপনি নাম্বার ছাড়া লিখতে পারবেন না। এটা দেখেন এটা ভ্যালিড, বাট আগেরটা আনভ্যালিড। আশা করি বুঝতে পারছেন। তা আমরা ইনপুট টাইপ নাম্বারও আমরা রেজিস্ট্রেশন ফর্মে অলরেডি করেছি, সেখানে আমরা এটার ব্যবহার দেখেছি আগেও। আচ্ছা, তারপর আছে ইনপুট টাইপ সার্চ। ইনপুট টাইপ সার্চের সাথে একটু ডিফিকাল্ট কিছু ব্যাপার আছে। আর যদি নর্মালি বলি, এই মান্থ, উইক, তারপরে এই সামথিং, এটার মতোই নর্মাল সার্চ। এটার সাথে আরো কিছু রিলেটেড ব্যাপার আছে, না জানলে এটা আর টেক্সট বক্স সিমিলার। আমরা এটার জন্য সার্চ ইউজ করতে, ইনপুট টাইপ সার্চ। এসইওর জন্য অনেক সময় এই ইনপুটটা ব্যবহার করতে হয়, এসইওর জন্য এই ইনপুটটা ব্যবহার করতে হয়। বেসিক্যালি টেক্সট বক্স যেরকম সেরকম, এখানে কোনো অ্যাজাক্ট মেজাক্ট কিছু নাই যেটা দিলে কাজ করবে। আমি ইনপুট টাইপটা বলে রাখলাম যে আপনারা নেক্সটে যখন কাজ করবেন এটা নিয়ে, তখন আপনাদের করতে লাগতে পারে, এই জন্য বলা এটা। আচ্ছা, ইনপুট টাইপ আছে টেল। টেল স্পেশাল কোনো ব্যবহার নাই। তারপরে বলি টেলিফোন বুঝায় এটার দ্বারা। তারপর ইনপুট টাইপ আছে ফাইল, ইনপুট টাইপ ফাইল। ইনপুট টাইপ ফাইল, আমি যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে ইউজ করি ইনপুট টাইপ ফাইল। আশা করি আমরা এই যা বললাম তা এগুলো আমরা ক্লিয়ার হয়েছি। এখানে নতুন কোনটা, ইউআরএলটা নতুন, তার মানে সবই নতুন এখানে বেসিক্যালি। তো ব্যবহারের দিক থেকে ইউআরএলটা একটু ব্যবহারযোগ্য। তারপরে ইনপুট টাইপ কালারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিতে চাইলে অনেক ওয়েবসাইট দেখবেন কালার পিকার অপশন থাকে, তো আপনাকে অবশ্যই সেখানে ইউজ করতে হবে ইনপুট টাইপ কালার। এখান থেকে যদিও কালারটা নাই, আমার এখানে শিডিউলে নাই, আরো এই জন্য দেখাইনি। বাট আমরা কিন্তু এই যে যেগুলো দেখলাম এই বাদেও ইনপুট টাইপ আছে, যেমন ফিল্ড সেট, লিজেন্ড, এগুলো একটু ডিফিকাল্ট। ফিল্ড সেটের দ্বারা একটু অন্যভাবে বিস্তারিত করতে হয়। এরকম আরো অনেক ধরনের ইনপুট টাইপ আছে যেগুলো সুপার অ্যাডভান্স হলে আপনি হয়তো বুঝতে পারবেন, বাট এখন বুঝবেন না। তো বেসিক্যালি আমাদের ওইগুলোর যে সবখানেই ব্যবহার আছে তা না, সব বড় বড় ওয়েবসাইটেই নর্মাল এই যে ইনপুট টাইপ টেক্সট, ইমেল, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এগুলোর দ্বারাই লগ ইন কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করা হয়। আর বেশি টেক্সটের জন্য টেক্সট এরিয়া, এই ছাড়া তেমন একটা ব্যবহার হয় না। আচ্ছা, তো আমরা এইটুকু ব্যবহার করে যে রেজিস্ট্রেশন ফর্মটা করেছিলাম ওইখানে আর একটু নিজেকে আরো ডেভেলপ করে আরো কিছু অ্যাড করে দিলাম বা আরো কিছু করলাম, তাহলে আমরা একটা প্রপার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারবো। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ইনপুট টাইপ নিয়ে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে বলেন? ইনপুট টাইপ নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন? টেলের ব্যাপারটা একটু বলেন। টেল টেল দ্বারা টেলিফোন নাম্বার বোঝায়, কোনো টেলিফোন নাম্বার, এটা দিলে আবার প্যাটার্ন দিতে হবে, একটা প্যাটার্ন দিয়ে তারপরে এটা অ্যাড করতে হবে। তো প্যাটার্ন করতে গেলে আবার রেজ এক্সপি শিখতে হবে, ওইটা ডিফিকাল্ট, আমারও মাথায় ঢুকতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা প্যাটার্ন এখন দরকার নেই, বুঝছেন? একটা প্যাটার্ন বলে দিতে হয় যে এই প্যাটার্ন হবে, যেমন +880 এরকম টাইপের একটা প্যাটার্ন বলে দিতে হয়। আর এই বলার জন্য অন্য আর একটা কোড আছে, সেটা একটু শিখতে হবে, ঠিক আছে? সার্চের ব্যাপারটা কি? সার্চের সাথে এইটা বেসিক্যালি টেক্সটের সাথে তেমন পার্থক্য নাই, কিন্তু এসইওতে পার্থক্য আছে। মনে করেন আমি কোনো একটা সার্চ বসাইলাম, তো আমরা হয়তো বা জানি না প্রত্যেকটা ওয়েবসাইট। আমি সাপোজ একটা সিম্পল একটা কথা বলি, আপনি বিক্রয়.com এর মোবাইলের একটা বিজ্ঞাপন দেখেছেন, সেই বিজ্ঞাপনের লিঙ্কটা আপনি ফেসবুকে পেস্ট করলেন, জাস্ট অনলি পেস্ট করলেন। তো আপনি খেয়াল করে দেখবেন আপনি লিঙ্ক পেস্ট করার সাথে সাথে অটোমেটিক একটা মোবাইলের ওই পোস্টের ছবি, ওই পোস্টের টাইটেল, ওই পেজের ডিসক্রিপশন চলে আসে কিনা? এইটা আসার জন্য ব্যবহার করা হয় মেটা ট্যাগ। তো যখন কোনো গুগল বলেন, ফেসবুক বলেন, এইসব সাইটে কোনো লিঙ্ক পেস্ট করা হয়, তখন সে ওই ওয়েবসাইটটাকে ক্রলিং করে যে এইখানে কোন কোড আছে। আমরা যখন
একটা সাইটের এসইও করতে যাব, আমরা ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্সে যখন দিব, তখন সে প্রত্যেকটা পেজের প্রত্যেকটা কোড চেক করে যে এখানে কোথায় কোথায় কি আছে। তো তখন এই যে আমরা পরে আসতেছি এই ব্যাপারটা, এই যে হেডার আর্টিকেল এগুলোর সাথে রিলেটেড, আমি পরে বলতেছি এগুলো। তো তার সাথে রিলেটেড হলো সার্চ। গুগল চিনবে যে এটা হচ্ছে একটা সার্চ বক্স। যদি টেক্সট বক্স থাকে তাহলে সেটাকে টেক্সট হিসেবে ধরবে, বাট সার্চের কোনো কিওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ইউজ করতে পারি এই সার্চের ব্যাপারটা। আশা করি বুঝতে পারছেন। আরো কিছু ব্যাপার আছে, আমি ধাপে ধাপে আপনার সাথে শেয়ার করি, আর একটু ব্যাপার আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া টেল যেটা বলতেছেন ওটা কি, ওই যে আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা যখন সাবমিশন দিই ওখানে ওই যে +8 থাকে, +9 থাকে, +7 থাকে, এটা কি টেল বোঝাচ্ছেন এখানে এরপরে নাম্বারটা? না না, আপনি যদি এইটা বলেন তাহলে অন্য একটা সিস্টেম আছে, সেটা হলো দুইটা ভাবে হতে পারে। একটা হলো প্লেস হোল্ডার, একটা হলো প্লেস হোল্ডার। সেটা আমি এখনই দেখাচ্ছি আপনাদের যে আসলে এটা কেন। আচ্ছা, আপনি বললেন যেটা, সেটা এখন আমি এটা ক্লিক দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আমি ইনপুট টাইপ দিলাম কোথায়, ইউআরএল, বা আমি এখানে আরো একটা নতুন একটা নেই, নতুন একটা ইনপুট টাইপ নেই। প্লেস হোল্ডারটা বলতে যেটা এই যে আমরা নাম থেকে শুরু করে, মানে এই হোয়াট ইজ ইউর নেম বা হয়তো যে নামটা দেখাচ্ছে ইউর নেম বা পাসওয়ার্ড, ওটাই তো প্লেস হোল্ডার বলতে। আচ্ছা দেখেন, আমি ইউজার নেম নামে একটা নিলাম, 88 সামনে অনেক সময় টেক্সটের আগে এখানে লেখা থাকে 880 বা সামথিং লেখা থাকে। তো দুইটা মেথডে হতে পারে। একটা মেথড হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি আগে বুঝে নেই। প্লেস হোল্ডার হলো আপনাকে সহযোগী কিছু লেখা অ্যাড করতে পারবেন, সহযোগী কোনো লেখা। এইখানে এইখানে কি ইনপুট করব আমি, যদি ইউজার নেম না থাকতো তাহলে কিন্তু বোঝা আমার জন্য দুষ্কর। এখানে ডেট না লেখা থাকলে, বা ডেট অফ বার্থ নিচ্ছি না কি নিচ্ছি আমি ইউজার কাছ থেকে, সেটা যদি এখানে লেখা না থাকে তাহলে বোঝা কিন্তু সমস্যা। বাট আমি যদি চাই এখানে ছোট্ট করে ঝাপসা করে লেখা আসবে, এটা পসিবল। তাহলে আমি অ্যাড করব একটা নতুন অ্যাট্রিবিউট, যেটা নাম হলো প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিলাম, এবার বলে দিলাম ইন্টার ইওর নেম। ইন্টার ইওর নেম এত বড় হয় না, যদিও শুধু নেম হয়। আচ্ছা, দিয়ে দিলাম। দেখেন, রিলোড করলে আমি এখানে লেখা দেখতে পারবো ইন্টার ইওর নেম, বাট এটা কিন্তু ভ্যালু না, এটা কিন্তু কোনো ভ্যালু না। এখানে আমি যখন লিখতেছি এটা চলে যাচ্ছে, আবার লেখা নাই, এটা থাকবে না। এইটাকে বলা হয় আপনার প্লেস হোল্ডার। এই যে ইমেল, এখানে আপনি একটা ডেমো ইমেল বলে দিবেন। আর আপনি যেটা বলছেন, এখানে আমি একটা ডেমো বলে দিলাম। কোথায়, সাপোজ ইউআরএল, এখানে একটা ডেমো বলে দিচ্ছি যে এখানে ইউআরএলটা এইরকম হবে। তাহলে ইউআরএল কোথায়, ইউআরএল কোথায়, এই যে ইউআরএল। এখানে প্লেস হোল্ডার অ্যাড করলাম, প্লেস হোল্ডারে বলে দিলাম যে ইমেলটা হতে হবে HTTP, এরকম হতে হবে, এই প্যাটার্নে হতে হবে বলে দিলাম। তাহলে কি লাভ হলো দেখেন, এখানে দেখাচ্ছে যে ইউআরএল হতে হবে HTTP সামথিং, এরকম হতে হবে। আবার যদি চাই সরাসরি HTTP লেখা থাকবে, HTTP লেখা থাকবে, বা মোবাইল নাম্বার আছে +880 লেখা থাকবে, তাহলে আমি ইউজ করতে পারি ভ্যালু। তাহলে ইউজ করবো সরাসরি ভ্যালু। ভ্যালু ইউজ করলে এটা আর ঝাপসা করে লেখা থাকবে না, সরাসরি ভ্যালু হিসেবে থাকবে। দেখেন এই যে আছে, এবার আমি এর পরের থেকে লিখবো। আশা করি বুঝতে পারছেন। যদি আমি ভ্যালু দেই তাহলে একটা ডিফল্ট ভ্যালু হিসাবে থাকবে, ডিফল্ট একটা ভ্যালু হিসাবে থাকবে। আমরা কি সবাই বুঝতে পারছি এটা? হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। এরপরে আমাদের আর একটু ডিফিকাল্ট কিছু ব্যাপার আছে। এরপর আছে আমাদের ক্লাস 12-র ভিতরে বাম পাশে কিছু ট্যাগ দেখতে পাচ্ছি আমরা। এই ট্যাগটাকে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, যেমন আর্টিকেল, হেডার, ফুটার, অ্যাসাইড, ন্যাব, সেকশন, অডিও, ভিডিও এন্ড সোর্স। তো এখন এইগুলো কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলছি, লেআউটটা ডিজাইন করে ফেলছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইন করা হয়েছে। তো এইখানে বাম পাশে দেখেন কিছু, এই যে যা দেখতে পাচ্ছি সবগুলোই ট্যাগ। তো এই ট্যাগগুলো কেন? তো এইটা করার আগে আপনাদের আগে যে কথাটা বলতেছিলাম সেটা আমি একটু আবার রিপিট করি, যে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমার কিন্তু এসইওটা ওয়েব ডিজাইন থেকে শুরু হয়, ওয়েব ডিজাইন থেকে শুরু হয়। তো আমরা যে ডিভিশন ইউজ করলাম, ডিভিশনের ডুপ্লিকেট হলো এইগুলো,
ডিভিশনের ডুপ্লিকেট হলো এইটা, এখানে হেডার, এটাকে কপি করলাম। আমাদের এইখানে আমরা হেডার ইউজ করেছিলাম, দেখেন এই যে হেডার, এই যে হেডার শুরু এখানে শেষ। আমি কিসের মাধ্যমে করেছি? ডিভিশন, বা ডিভিশনের জায়গায় আমি চাইলে হেডার দিতে পারি। হেডার, হেডার শুরু, হেডার শেষে, ডিভিশন না, ডিভিশনের জায়গায় আমি হেডার দিলাম। তো আমার এইখানে কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তনই হয় নাই। তো কি লাভ এটা দিলে? কি লাভ? এটা দিলে লাভ হলো আপনার ওয়েবসাইট যখন কোনো ব্রাউজার ক্রোলিং করবে, আপনার ভিতরে কোন কোড আছে সেগুলো যখন ও দেখতে যাবে, তখন আপনাকে আপনার এই কোডের ভিতর ও ডিফাইন করে নিতে পারবে নিজে নিজে, যে দ্যাটস হেডার, এই সেকশনটা হেডার। আবার এই মাঝখানে কিছু সেকশন দিলাম, এটার নাম দিলাম আরেকটা ফুটার, যেটা ফুটার, যেমন আমাদের ফুটার নামে একটা ট্যাগ আছে, এখানে ফুটার নামে একটা ট্যাগ আছে যে ফুটার। হোয়াট ইজ ফুটার? ফুটার আমরা জানি, বাট আমরা করেছি ডিভিশন দিয়ে। এই যে কোথায়, এই যে ফুটার ডিভিশন দিয়ে করেছি, বাট ডিভিশনের জায়গায় আমি এটাকে দিতে পারি ফুটার, এই যে ফুটার। এটা দিলে কি লাভ হবে? লাভটা হবে যখন ব্রাউজার ক্রোলিং করবে তখন এটাকে ফুটার হিসেবে কাউন্ট করতে পারবে, এটাকে ফুটার হিসেবে কাউন্ট করতে পারবে। বাট আমার কিন্তু ডিভিশনগত পরিবর্তন হয় নাই, যে ডিভিশনের জায়গায় ফুটার দিলাম অন্য কিছু হচ্ছে, এরকম কিছু না। আমি তো ডিফাইন করে দিচ্ছি যে এটা একটা ফুটার, এটা একটা হেডার, এরকম ভাবে আমি আলাদা আলাদা করে দিচ্ছি। বেসিক্যালি এই জন্য আমরা ব্যবহার করি এইচটিএমএল হেডার ফুটার। আরো কি কি আছে? আরো আছে আর্টিকেল, তারপর আছে অ্যাসাইড। অ্যাসাইড দ্বারা সাইড বার বোঝায়, কোনো সাইড বার, যেমন আমাদের এখানে লেফট কন্টেইনার, পাশে ডান পাশে, এটা কিন্তু সাইড বার। তো এইটাকে আমি ডিফাইন করতে পারি সাইড বার দ্বারা। কোথায়? এটা হচ্ছে কন্টেইনার রাইট, কন্টেইনার রাইট, এই যে কন্টেইনার লেফট, তারপরে কন্টেইনার এই যে রাইট। এটা ডিভিশন দ্বারা করেছি, বাট আমি এটা করতে পারি অ্যাসাইড, এইটাকে আমি অ্যাসাইড দিতে পারি। এইটাও সেম একই কথা, এটার কথাও সেম একই, যে আমি অ্যাসাইড কেন দিব? আমি ডিফাইন করে দিলাম যে এটা একটা সাইড বার। মেন কথা হচ্ছে মডার্ন HTML5 এ এইগুলো ব্যবহার করা হয়, বাট এটার অর্থ এইটা না যে ডিভ ইউজ করা যাবে না। ডিভের এই ভাগে একটু প্রশ্ন করতে চাচ্ছি, আমি অ্যাসাইড ইউজ করে কি ডিভিশন ইউজ করতে পারবো? যেমন আপনি এখানে যেটা এই দেখেন, এই যে আমি একটু দেখাই, এই যে ডিভিশন দিলাম, বাট আমি ওটাও থাকলো, আমি উপরে একটা অ্যাসাইড দিয়ে দিলাম। এটা আমি কাজ করব কোনটা ধরে, অ্যাসাইড ধরে কাজ করব না ডিভিশন ধরে কাজ করব? আপনি যদি টোটাল, হ্যাঁ, যদি টোটাল জিনিসটা দেখেন, আমি শুরুতে একটা অ্যাসাইড দিয়ে দিলাম, আমি করে ফেলছি ডিভিশন আকারে করে ফেলছি, বাট আমি অ্যাসাইড দিয়ে দিলাম উপর নিচে, তাও এটা সিলেকশন হইলো যে এইটা একটা সাইড বার। এখন আপনি যদি HTML5 অনুযায়ী করেন তাহলে আপনি ডিভিশন দিবেন না। HTML5 অনুযায়ী যদি করেন তাহলে ডিভিশন দিবেন না। ডিভিশনের সরাসরি ডুপ্লিকেট হলো সেকশন, ডিভিশনের সরাসরি ডুপ্লিকেট হলো সেকশন। আমি চাইলে সেকশন দিয়ে করতে পারি, বাট আমি যদি চাই আগের কোড ডিভিশন দিয়েও করতে পারি। এখন এটা আপনার ইচ্ছা। ডিভিশন দ্বারাও সেকশন কাজ করা যায়, এটার দ্বারাও সেকশনের কাজ করা যায়, ফুটার দ্বারাও সেকশন কাজ করা যায়। আর একটা আছে ন্যাভ, ন্যাভ দ্বারা নেভিগেশন বার বোঝায়। আমাদের এখানে এই যে একটা নেভিগেশন বার, বা আমরা করি যে নিচে একটা ড্রপ ডাউন মেনু আসে, এইগুলোর জন্য আমরা নেভিগেশন বার ইউজ করি, অন কাইন্ড অফ ডিভিশনই। ডিভিশনের যে কাজ এইটারও সেম কাজ, বাট ওয়েবসাইটটাকে পার্ট পার্ট এই অংশগুলো ডিফাইন করার জন্য হেডার ব্যবহার করা হয়। আমরা কি বুঝতে পারছি সবাই? তার কোনো কোশ্চেন? নেভিগেশনের কাজটা একটু দেখায় দিলে ভালো হতো। কিসের কাজ? নেভিগেশন? জি জি। আচ্ছা, নেভিগেশন বলতে আসলে উপরের কোনো মেনু বারকে বোঝায়। সাইড বার হতে পারে, বা হেডারের নেভিগেশন বার হতে পারে, যে কোনো নেভিগেশন বার হতে পারে। আমি W3, আমরা অনেকে নাম শুনছি, W থেকে একটা নেভিগেশন বার আমি ডাউনলোড করে দেখাই আপনাদের। আমরা W3 থেকে আমরা চাইলে কোড কপি করে ইউজ করব। আমরা কিন্তু রিসার্চ করব W3 থেকে। এরকম কোড স্ট্যাক ওভারফ্লো আছে, কোড স্নিপট আছে, সিস্ট্রিক্স আছে, এইরকম আরো বহুত সাইট আছে, যেসব আমার প্রিয় সাইট, বা যারা ওয়েব ডিজাইন করে, ডেভেলপমেন্ট করে, তাদের জন্য এরকম সাইট আছে, তারা এখান থেকে চয়েস করে নিতে পারে। দেখেন নেভিগেশন বার, এই যে এটাকে বলে নেভিগেশন বার, এই যে। তা আমাদের এইরকমই সেম জিনিস একটা আছে অলরেডি, এটা একটা নেভিগেশন বার। আমরা হেডারের ভিতরেই সরাসরি নেভিগেশন বার দিয়েছি, বাট হেডারে কিন্তু আরো অনেক অংশ থাকে, যেমন digitalit.com, এই যে। আর এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট এই উপর থেকে এই পর্যন্ত টোটালটাই কিন্তু হেডার, বাট নেভিগেশন বার কতটুকু? এইটা হচ্ছে নেভিগেশন বার, এটা একটা নেভিগেশন বার।
উপরে যদি এইটাকে বলি, এটাকে বলা হয় টপ নোটিফিকেশন বার, তাহলে এইটাকে বলা যায় আপনার নেভিগেশন বার। যেটা মেনু থাকে সেটা হচ্ছে নেভিগেশন বার, যার দ্বারা আমরা বিভিন্ন জায়গায় সুইচ করতে পারি, এক পেজ থেকে আরেক জায়গায় যেতে পারি। বেসিক্যালি ওইটাকে বলা হয় নেভিগেশন বার। তো আমাদের হোম পেজে আমরা যেটাই হেডার বানাইছি সেইটাকে নেভিগেশন বার বানাইছি। তো আমি চাইলে এরকম ডাব্লু থেকে এরকম নেভিগেশন বার ইউজ করতে পারি। এটা করতে পারবো না এরকম কেউ আছে? এই যে নেভিগেশন বারটা আছে এখানে, কেউ আছেন এরকম পারবেন না? আমার মনে হয় না কেউ এরকম পারবেন না এরকম আছে। দেখেন এটা কিন্তু সাইড বার নেভিগেশন। নেভিগেশন যে শুধুমাত্র হেডারে হবে এরকম না, বাম পাশে হতে পারে। যেমন এইখানে আমি সাইড বারে অ্যাড করলাম, বা বিক্রয়.কম দেখবেন, বিক্রয়.কম এখানেও আছে। সাইড বারে অনেক অপশন আছে যার দ্বারা এদিক এদিক যাওয়া যায়। সকল বিজ্ঞাপন এই যে বাম পাশে, এটা সাইড বার বা সাইড বারে অপশন আছে, এই যে বিভিন্ন পেজের লিংক আছে, এটাও একটা নেভিগেশন বার। ঠিক আছে, সাইড বারের ভিতরে এই অংশটা আলাদা করে দিলাম যার নাম হলো নেভিগেশন বার। আবার থাকবে এখানে অ্যাড সেকশন, এটাও সাইড বার, বা সাইড বারের ভিতরে বিজ্ঞাপন দেওয়া, নেভিগেশন বার নাই। আমার কাজে যখন যেটা লাগবে আমি তখন সেটা ইউজ করব, সিম্পল ব্যাপার। আমরা এই নেভিগেশন, হ্যাঁ বলেন। আচ্ছা, এই সাইড বার যেটা বললেন, এই সাইড বারের আলাদা যে ট্যাগটা নিব সাইড বার, এটার ভিতরে কি নেভিগেশন নিব আরেকটা? নেভিগেশন নিয়ে তারপরে নেভিগেশন বারটা দিব মেনু। আচ্ছা, এস সাইড দ্বারা সাইড বার, ঠিক আছে, সাইড বার না এস সাইড। এস সাইড এই যে যেমন আমি সাপোজ এই ডিজাইনটা করতে চাই, এটাও একটা এস সাইড, এটা আরো একটা এস সাইড। এস সাইডের ভিতরে আবার দুটো অংশ থাকতে পারে, সাইড বার নাম দিলাম, সাইড বারের ভিতরে এইটা একটা এস সাইড, আবার নিচে আরো একটা বিজ্ঞাপন, এটা আর একটা এস সাইড, এরকম হতে পারে। আবার এস সাইড বার এই বাম পাশেরটাও এস সাইড, বাট এটার ভিতরে আবার নেভিগেশন ইউজ করা হয়েছে। নেভিগেশন বলতে হচ্ছে মেনু যদি থাকে তাহলে সেটাকে বলা হয় নেভিগেশন মেনু। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আর এটা হলো ড্রপ ডাউনটা যদি দেখাই দেন একটু। আচ্ছা, ড্রপ ডাউন এখনই দেখাচ্ছি। ড্রপ ডাউনের জন্য আমি ব্যাকে চলে যাই, এই যে W3 ভাই নেভিগেশনের সাইড বার এই একটা আসছে, কাজটা একটু দেখান। ড্রপ ডাউন, হ্যাঁ আবার একটু বলেন নজরুল ভাই। নেভিগেশনের সাইড বার যে কাজটা করতেছেন নেভিগেশনের, হ্যাঁ, নেভিগেশন সাইড বার, আমি এই যে এটা ওপেন করলাম, এইটা প্র্যাকটিক্যালি হ্যাঁ এইটা। আচ্ছা, এইটাই দেখাই, এই জিনিসটা আমার এইখানে হবে, আমার এইখানে হবে, তাই তো? তো আমি এইখানে আমি কোনটা আছে এসবের জন্য এইগুলো লাগে না, আমি সরাসরি এখানে করেই দেখাচ্ছি। আচ্ছা, সাইড বার কন্টেনার রাইট, এখান থেকে আমি নিলাম ইউএল, সিম্পল ইউএল দিয়ে করতে পারি। অর্ডার লিস্ট, তার ভিতর দিলাম লি। তো পারি ভাই। পারেন তো, সবই তো পারেন, এগুলো তো আমি পড়ছি, আপনারা পারবেন, সবই পারবেন। মাথায় কনসেপ্ট থাকে না, এই জন্য পারি না অনেক সময়, এই হচ্ছে ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে যখন 4-5টা কাজ করবেন তখন করা কিছু না। হোম, তারপরে দিলাম কন্ট্যাক্ট। আচ্ছা, রিলোড করি, রিলোড দিলে ওদিক চলে গেল, এই যে আসছে অলরেডি, সুন্দর। এবার আমি এখান থেকে সরাসরি এখান থেকেই সিএসএস দিয়ে দিই। আচ্ছা, ইউএলটা এরকম আছে। এবার লিতে আমি কোড দিই, লিতে কোড দিলাম। ফার্স্টে পেডিং সরাসরি করে দেখাচ্ছি আপনার, পেডিং 10 পিক্সেল 20 পিক্সেল। আচ্ছা, লিস্ট স্টাইল নান দ্বারা ওই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি হাইড করে দিলাম, কারণ আমার এটা দরকার নাই। এই জন্য লিস্ট স্টাইল নান দিলে ওই লিস্টের যে স্টাইলটা আছে ওইটা থাকবে না। এটা আপনাদের কাছে যদি নতুন মনে হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন, আবার চাইলে এইগুলোর দ্বারা চেঞ্জও করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের লিস্ট স্টাইল আছে, দেখেন এই যে এরকম হতে পারে, অনেক জায়গায় দেখবেন কিন্তু এইটা ব্যবহার হয়, আপনারা চাইলে এইটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আমিন ভাই, হ্যাঁ বলেন। লিস্ট স্টাইল আর লিস্ট স্টাইল টাইপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল হ্যাঁ একটা হচ্ছে লিস্ট স্টাইল হ্যাঁ আর একটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, দুইটা দিলেই তো আপনি দেখেন লিস্ট স্টাইল টাইপ দিলেন না একই। আচ্ছা একই। লিস্ট স্টাইলের ভিতরে মানে সুডো আরো কিছু আছে, তার ভিতরে একটা হলো লিস্ট স্টাইল টাইপ। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এইটা। এখানে কি কোনো মার্জিন আছে? একটু মার্জিন আছে, মার্জিন 0 পিক্সেল। আচ্ছা, এটা ইউএল থেকে দিতে হবে, ইউএল এর মার্জিন আছে, লি এর মার্জিন না। আচ্ছা, তাহলে এটা দিয়ে লাভ নেই। আচ্ছা, দিয়ে দিলাম। আর যা যা করার আপনি নিজের মতো করে নেন, সমস্যা নেই। আচ্ছা, এইটুকু থাক। আমি যদি চাই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এই স্টাইলটা কপি করি,
আমি এইখানে স্টাইল লিখতেছি, দেখেন সরাসরি। এটা যদিও নিয়মের বাইরে, যে কোনো জায়গায় স্টাইল লিখলে কাজ করে, স্টাইল ট্যাগ দিয়ে ক্লাস লিখলে কিন্তু কাজ করে, বাট এটা হিসাবের বাইরে, মানে ফলস কোডিং। আচ্ছা দিলাম, এইটুকু হয়ে গেল। এইবার আমি এখানে আর একটা ডুপ্লিকেট ইউজ করি, দিয়ে দিলাম হোভার। হোভার তো আমরা অলরেডি জানি, হোভার পারি না এরকম কেউ আসি? ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড, এই সি অনের জায়গায় দিয়ে দিলাম 90, হালকা একটু পরিবর্তন করে দিলাম, ব্যাস। রিলোড করি, দেখেন হোভার, এই যে হোভার, এটা হচ্ছে একটা মেনু। কি মেনু এটা? এটা একটা নেভিগেশন বার, বাট সাইড বার নেভিগেশন বার, ঠিক আছে? তা আপনারা চাইলে এইগুলো করা কোনো বিষয় না, আপনারা চাইলে নিজেরাই করে নিতে পারেন, এগুলো কোনো বিষয় না। আপনার চেষ্টা করবেন, এই যা যা আছে এইটা যদি কোনটা ছিল, এই যে এটা করা একদমই সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। আর কোনো কোয়েশ্চেন এইখানে নেভিগেশন বারে এইটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন কি আছে আপনাদের কারোর? কারো কোনো কোয়েশ্চেন? ভাই এই যে W3 স্কুল থেকে এই নেটবারের এগুলো কোডগুলো কি কপি করা যাবে না? জি জি, আপনাকে এইটার জন্যই তো বলতেছি, আপনারা যা শিখলেন সেই শেখাটা আসলে কম। আমি কিন্তু বলছি আপনাদের ফার্স্ট ক্লাসে, আমি কিন্তু আপনাদের লাইনে উঠাই দিব। আপনার এখন আমি এই কোড কপি করেও দেখাই দেবো, এমনকি আমি রিসোর্স দিব আপনাদের, সেই রিসোর্স কিভাবে ইউজ করে সেইটাও শিখাই দেবো। W3 টোটাল যে ওয়েবসাইটটা, এই টোটাল ওয়েবসাইটটা ডাউনলোড করে আপনাদের দিয়ে দিব অফলাইন ভার্সন। এই অফলাইন ভার্সন দিলে আপনার ইন্টারনেটও লাগবে না W3 ইউজ করতে, আপনি যে কোনো সময় ইন্টারনেট না থাকলেও সরাসরি W3 টোটাল ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবেন, সেটাও আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তো রিসার্চ করবেন এখানে দেখেন এই সাইড বারটা আমি ইউজ করতেছি, এত সময় নেই আমার, আমি এত কষ্ট করে সাইড বার বানাবো না, সরাসরি এটা ইউজ করবো। হ্যাঁ, একদম ইজি ব্যাপার। দেখেন ভার্টিক্যাল ন্যাববার, হরিজন্টাল ন্যাববার। তো এইটা কি? এটা হচ্ছে আমার ভার্টিক্যাল আমি ন্যাববারটা ইউজ করতে চাই, এই দেখেন এই যে আসছে। কি ইউজ করতে হবে? এই যে এখানে কোড দিয়ে দিছে, এই যে কোড ইউএল এর ভিতর লি এ বলে দিছে, সব বলে দিছে। তো আমি টোটালটাকে কপি করি, এই যে এটা হচ্ছে সিএসএস কপি করলাম। এইচটিএমএল কোথায় দেখে নি। আচ্ছা আমি যে কোনো একটা, সাপোজ কোনটা, একটু সেকেন্ড দেখেন, একটু নিচে যাই, এই যে ট্রাই ইট ইউর সেলফ, আমি এখানে ক্লিক করে সরাসরি লাইভে দেখে নিতে পারি যে এতটুকু পরিবর্তন কি হয়েছে, এখন এতক্ষণ পর্যন্ত কি পরিবর্তন হয়েছে। শেষের দিকে যাই তাহলে আরো বেটার হবে, নিচের দিকে গেলে ট্রাই ইট ইউর সেলফ, দেখি কি হয়েছে। দেখেন এই যে হয়ে গেছে, অলরেডি সাইড বার তৈরি করে ফেলছে, অনেক কিছু তৈরি করে ফেলছে। তো আমার ইউআরএল গুলো, এই যে সিএসএস গুলো কপি করলাম, সিএসএস। আচ্ছা এই যে সিএসএস পেস্ট, এটা কিন্তু হেডারে পেস্ট করবেন, আমি জাস্ট কাছাকাছি আছে এই জন্য এখানে পেস্ট করলাম, আপনারা হেডারে করবেন। এইটার জন্য কি ব্যবহার করা হয়েছে? এই যে ইউএলটা কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখন এইটা আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হবে না, কারণ আমরা কিন্তু এখানে যা কোড আছে সবই আমরা চিনি, আমাদের কাছে অপরিচিত কিছু নাই। তাহলে আমরা ইউজ করাটা বের করতে হবে, যে এইখান থেকে এটা এইভাবে ব্যবহার করতে হয়, এইটা বের করতে হবে আপনাদের। ইউএল বাদ দিয়ে দিই, ওরা ইউনিভার্সাল সিএসএস ব্যবহার করেছে মেবি, সেজন্য কোনো সমস্যা থাকার কথা না। সাব কোনো ডিরেক্টরি ইউজ করে না, আচ্ছা ঠিক আছে। তাহলে রিলোড দেই, দেখেন এই যে ওদের নেভিগেশন বার চলে আসছে, ওদের যে নেভিগেশন বার সেটা চলে আসছে। তো আমি এইভাবে চাইলে W3 গুলো ইউজ করতে পারি, সমস্যা নেই। বুঝতে পারছেন কি? আচ্ছা ড্রপ ডাউন, W3 ড্রপ ডাউনটা দেখি। হোভারেবল ড্রপ ডাউন মেনু, এই যে দেখেন, এটা না, হোভারেবল ড্রপ ডাউন নেভিগেশন বার হলে ভালো হয়, ন্যাব বার। এটা শুধু ড্রপ ডাউন আর কিছু না, আমি এটা নেভিগেশন বার দিলে ভালো হয়। এই যে একটা হোভারেবল নেভিগেশন বার, আমি এইটা আমার ওয়েবসাইটে ইউজ করতে চাই, এটাকে আমার ওয়েবসাইটে ইউজ করতে চাই। এখানে এই হচ্ছে আপনার HTML নিলাম কপি করে, আমাদের একদম উপরে যে হেডার, আচ্ছা এইটুকু তো আমরা বুঝছি, আমরা একটু কেটে দেই। একদম উপরে হেডার, এই যে হেডার, এরও উপরে এই যে হেডার শুরু হয়েছে,
এইখানে চলে যাই, আরো একটা হেডার নিলাম, সরি, আচ্ছা এটার নাম ডিভিশন দেই, এরপরে ডিভিশন ক্লোজ, ডিআই। আমি কিন্তু আরেকটা সেকশন নিলাম, হেডারের পরে আরো একটা সেকশন নিচ্ছি, আর কিছু না। পরে তো নেওয়া হয়নি, আগে নেওয়া হয়েছে, পরে নিতে হবে। এই যে হেডারের পরে নিলাম। তো এইটা না নিয়ে আমি আই থিঙ্ক যেহেতু হেডারের কালার আছে, আমি ফুল সাইজ কন্টেইনারটা নিই। না নিলেও কিছু, না নিলেও সমস্যা নাই, আমি জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি। এই যে ফুল সাইজ কন্টেইনার নিলাম, কি করলাম সেটা দেখাই দিই আপনাদের। এই যে এখানে কিন্তু আমি একটা ফুল সাইজ হেডারের নিচে আর একটা ফুল সাইজ কন্টেইনার নিয়েছি, আর কিছু না। আচ্ছা, এটার ভিতরে আমি ওই এইচটিএমএলটাকে পেস্ট করে দিলাম, যেটা আমি একটু আগে কপি করলাম, ন্যাভ বার, নেভিগেশন বার, যেটা কপি করলাম। এই যে তারপরে সিএসএস কোথায়, এই যে সিএসএস, আমি টোটালটাকে কপি করি। এই যে কপি, আপনি জাস্ট কপি পেস্ট করে এই W3 থেকে একটা ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন 1 ঘন্টার ভিতরে। টোটাল ওয়েবসাইট, লগ ইন, রেজিস্টার, কন্ট্যাক্ট সব সহ, কারণ সব আছে এখানে। আচ্ছা, আমি সিএসএসটাকে পেস্ট করি, হেডের ভিতরে করি, হেডের ভিতরে স্টাইল, দিয়ে দিলাম পেস্ট করে। এবার আমার সাইটে আমি চলে যাই, জাস্ট রিলোড দেই, আমি নেভিগেশন বার পেয়ে গেছি। এই যে দেখেন ড্রপ ডাউন। আমরা এটা কি বুঝতে পারছি সবাই? আপনি যদি একটা ওয়েবসাইট করতে চান, সেখানে একটা নেভিগেশন বার থাকবে, তাহলে আপনি সিম্পলি এটা ইউজ করে নেবেন। আমি এটা রাখবো না, আমার এই উপরে হেডারটা রাখবো না, ব্যাস, কোনো প্রবলেম নাই। আমি এই যে ছিল হেডার, এটার ভিতর কন্টেইনার ছিল, তো আমি পরে এই যে ফুল সাইজ কন্টেইনার ভিতর এই নেভিগেশন বার এতটুকু আমি কপি করে নিয়ে আসছিলাম, এইটুকুকে আবার এখান থেকে কাট করি, কন্টেইনারটাকেই বাদ দিয়ে দিলাম, যে আমার লাগবে না কন্টেইনার। এবার আমাদের হেডার ছিল, হেডারের ভিতর আমরা এই যে কন্টেইনার, এই কন্টেইনারের দ্বারা হচ্ছে সেন্টারে আনছিলাম, তারপর এটা লেফট ইউজ করেছিলাম, এটা রাইট ইউজ করেছিলাম, সব বাদ দিয়ে আমি হেডারের ভিতরে আমার নতুন কোডটা পেস্ট করে দিই, ব্যাস। তাহলে আমি পেয়ে যাব আমার মেনুটা, এই যে আমার মেনুটা, এই যে দেখেন ড্রপ ডাউন। এখন কথা হচ্ছে হেডারের আবার ভিতরে মার্জিন ইউজ করা হয়েছিল, এই জন্য ফাঁকাটুকু আসছে, এইটুকু আপনি হাইড করে দেন, হয়ে গেল। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাচ্ছি, এই যে হেডার, পেডিং ছিল, পেডিং বাদ, দেখেন সুন্দর একটা ড্রপ ডাউন মেনু। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই একটু ভিতরের ইয়াগুলো বুঝাইলে ভালো, একটু বুঝিতে। ভিতরের বিষয়টা, জি। আচ্ছা ভিতরের বিষয়টা একটু ধাপে ধাপে দেখাই। আচ্ছা, ভিতরে কি আছে? এখন দুইটা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হলো, এইগুলো তো পারবো আমরা, এই যে হোম, নিউজ, এইটা পারা পসিবল, কারণ এখানে সিম্পল ফ্লোয়েট লেফট একটা ডিভিশন, যেটা আমি সাইড বার একটু তৈরি করে দেখাইলাম, ছোট ছোট কিছু ডিভিশন লিঙ্ক করা, সেটা ফ্লোয়েট লেফট দিয়ে পাশাপাশি শো করা, যেমনটা এখানে উপরেও আছে। এগুলো ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার। এইখানে ক্লিক করলে এইখানে ড্রপ ডাউন হচ্ছে, এইটা আসলে কি? আচ্ছা, আমি আপনাদের এই যে এখন যে অবস্থা আছে, মানে হোবার বাদে নরমালি এরকম থাকবে, এটা কি আমরা সবাই বানাইতে পারবো? এটা কি আমার দ্বারা বানানো পসিবল? বলেন জি তো। ভাই, রেজিস্ট্রেশন ফর্মে বানাইছিলাম আমরা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্মে এই ড্রপ ডাউনটা বাদে বানানো পসিবল, তাই তো? জি জি। আচ্ছা, এই ড্রপ ডাউনটা যদি আমি সাপোজ এই ড্রপ ডাউনটা একটা ডিভিশন বা সামথিং কিছু আমি হোবার বাদ দিই, সিলেক্ট দিয়ে বানাইছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বানাইছি, এটা কিন্তু অন্য জিনিস, ওই ড্রপ ডাউন এই ড্রপ ডাউন কিন্তু আলাদা। এখানে হোবার ড্রপ ডাউন, আর এটা আরেকটা ডিভিশন থেকে আসছে বা আরেকটা সেকশন থেকে আসছে। তো কি করা হয়েছে কোডে করা হয়েছে, দেখেন এই যে নেবার শুরু, প্রথমে হোমের লিঙ্কটা, তারপরে আর একটা লিঙ্ক, তারপরে ডিভিশন নেওয়া হয়েছে নাম ড্রপ ডাউনের ভিতরে এই আর একটা বাটন ইউজ করা হয়েছে। বাটন কোনটা? এইটা ড্রপ ডাউন নামে যে লেখাটা, এটা একটা বাটন, এইটুক ক্লিয়ার। তারপরে আর একটা টোটাল ডিভিশন নেওয়া হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে ড্রপ ডাউন কন্টেন্ট। এই ড্রপ ডাউন কন্টেন্ট আর এই বাটনের সাথে রিলেশন হলো, যখন এই বাটনটা হোভার করা হবে তখন এই ডিভিশনটা শো করবে ডিসপ্লে ব্লক, যখন এটা হোভার করা হবে না তখন ডিসপ্লে হাইড। যখন এই বাটনটা হোভার করা হবে তখন এই যে ডিভিশন কন্টেইনার আছে এইটার ডিসপ্লে ব্লক, আর না হলে ডিসপ্লে নান। শুধুমাত্র এই ডিসপ্লে ব্লক আর নান ইউজ করে ড্রপ ডাউনটা বানানো হয়েছে, আর কিছু না। দেখেন উপরে কোড, এই যে ড্রপ ডাউন হোভার, এই ড্রপ ডাউনটা কোনটা? এই যে বাটনটা, এই যে বাটনটার নাম দেখেন ক্লাস ড্রপ ডাউন। এই বাটন যখন হোভার করা হবে তখন ড্রপ ডাউন কন্টেন্টের ডিসপ্লেটা ব্লক হবে।
ডিসপ্লেটা ব্লক হবে। শুধুমাত্র এই ট্রিক্সটা ব্যবহার করছে, আর কিছু না। ঠিক আছে, এখন আমাদের কাছে যদি ডিফিকাল্ট লাগে তাহলে একটু রিসার্চ করে দেখি এখানে যে এখানে আসলে কি ব্যবহার করা হয়েছে। আমি যদি ডিসপ্লে, হোভার, আমিন ভাই ডিসপ্লে ব্লক ইউজ না করে আমি যদি ফ্লোট লেফট ইউজ করি বা ফ্লোট ইউজ করি তাহলে কি হবে? না না না, ফ্লোটের সাথে ডিসপ্লে তো কোনো সম্পর্ক নাই। ফ্লোট হচ্ছে পাশাপাশি শো করার জন্য, ডানে বামে শো করার জন্য। আর এইটা আচ্ছা। কিন্তু আমি আসলে বলি, এই যে ড্রপ ডাউন ক্লিক করলে যে এটা আসতেছে, কিভাবে তৈরি করা হয়েছে? হোভার বাদে প্রথমে এইটা ক্রিয়েট করা হয়েছে, তারপর এইটা ক্রিয়েট করা হয়েছে, তারপর এইটা ক্রিয়েট করা হয়েছে, তারপর এইটাও ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এইটাকে পরে ডিসপ্লে নান করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছে, করার পরে ডিসপ্লে নান দিয়ে ওটাকে হাইড করা হয়েছে। হাইড করার পরে আবার যখন মাউস হোভার করা হচ্ছে তখন এটাকে শো করা হয়েছে। এটা কিন্তু ফার্স্টে শোই ছিল, শো অবস্থায় বানানো হয়েছে। এইটাকে শো অবস্থায় বানানোর পরে ইচ্ছা করে এটা ডিসপ্লে নান করে দেওয়া হয়েছে, যখন হোভার করবে তখন শো করবে, এমনি সময় শো করবে না। আমি না প্র্যাকটিক্যালি একটু দেখাই দিলে মনে হয় সবার জন্য সুবিধা হইতো। একদম আচ্ছা, পুরো একদম ড্রপ ডাউনটা জিরো থেকে একদম প্র্যাকটিক্যাল যদি দেখাইতেন যে কিভাবে কোনটার পরে কোন কোডটা ইউজ করা হয়েছে, তাহলে মনে হয় সবার জন্য ভালো হইতো। আমার মনে হয় সবাই আচ্ছা, একমত আছে। এইটা নিয়ে রিসার্চ করতে গেলে আপনার অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে একটু দেখাই দিই আপনাদের। এটা যদি রিসার্চ করতে যাই আমাদের আরো অনেক ব্যাপার আছে। তাও আজকে যেহেতু আমাদের একটু আগানো আছি, আমি একটু আপনাদের সংক্ষেপে দেখাই দিই, বোঝার চেষ্টা করেন তাহলে হচ্ছে। দেখেন ডিআইভি, তার ভিতরে আমি একটা নিলাম, ওই যেরকম আছে সেরকমই ইউজ করি। এই স্র্যাপ সমান সমান হ্যাশ হোম, ঠিক আছে। আচ্ছা, আরো একটা ডিভিশন দিলাম অ্যাবাউট, ঠিক আছে। এবার একটা ডিভিশন নিলাম ডিআইভি ডিভিশন, সেই ডিভিশনের নাম দিলাম ওইটার মতো। আমি আপনাদের ওই সেমটা করে দেখাই আসলে কিভাবে কি ব্যবহার করা হয়েছে। এটার ক্লাস সমান সমান ডিপি, ডিপ ডাউন, ডি ডাউন, যে নাম দিয়ে সমস্যা নেই। আচ্ছা, ডিও, আচ্ছা ঠিক আছে। তো এইটার ভিতরে আমি একটা অ্যাঙ্কর ইউজ করি, বা ওরা ইউজ করছে বাটন, ওদের মতো যেহেতু করতে চাই তাহলে আমি সরাসরি এরা কি ইউজ করছে, বাটন ইউজ করছে, তাহলে আমি সরাসরি বাটন ইউজ করি। বাটন শুরু আছে, শেষ আছে। আমি কি অ্যাঙ্কর ইউজ করে করতে পারবো? হ্যাঁ, অ্যাঙ্কর ইউজ করে করতে পারেন। হোভার, আচ্ছা এই হোভার, এই বাটনটা হোভার। আচ্ছা, ক্লাস, এই বাটনের নিচে আমি আরো একটা ডিভিশন নিলাম, ডিআইভি ডিভিশন। ভাই বাটনের ক্লোজিং ট্যাগ দেন নাই। আচ্ছা ঠিক আছে, ডিভিশন নিলাম, এটার নাম দিলাম ক্লাস ডিডি ডাউন কন্টেন্ট। তো আমি এখানে কোনো সিএসএস অ্যাড করি না এখন পর্যন্ত। আমি সিএসএস কিছু অ্যাড করি সরাসরি। এই যে এতটুকু হয়েছে। ইনস্পেক্ট, ফার্স্টে হলো টোটাল যে ডিভিশনটা নিয়েছিলাম, টোটাল ডিভিশন একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন, ঠিক আছে। হালকা একটু পেডিং, না পেডিং দিলে খারাপ লাগবে। আচ্ছা, এটা দিয়ে কালারটা আমি একটা সুন্দর কালার চয়েস করে নিই, এই কালারটা নিলাম। ওকে, আর কিছু লাগবে না এই ডিভিশনে। স্টাইল সমান সমান ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার এটার কাজ, অ্যাঙ্করের কাজ, ইনস্পেক্ট, পেডিং, 10 পিক্সেল, 10 পিক্সেল, আর একটু বাড়বে। আচ্ছা, ফ্লোট লেফট, আর একটু বাড়াই, এখানে কমবে। হলো, আর কিছু লিস্ট স্টাইল দিলে দিলাম, বা টেক্সট ডেকোরেশন যেহেতু এখানে গুরুত্বপূর্ণ না তাও দিয়ে দেই। নান স্টাইল আমরা পরে করে নিতে পারবো আশা করি। আচ্ছা, এখানে সরাসরি আমি ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, বাইরের উপরে আর গেলাম না। আচ্ছা, এইটা আমি বলে দিই একে,
এইটুক পর্যন্ত ঠিক আছে, এটাকে ওভারফ্লো দিয়ে দেই। এই ডিভিশনটাকে হাইট দিতে হবে অথবা ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, তারপরে ওয়াইড 20 পিক্সেল। সরি, এটা তো ভাই হবে না। ওভারফ্লোটা কি ভাই? ওভারফ্লোটা কি? এই দেখেন, এই যে জি ভাই। ডিভিশনটা, এই যে গ্রে কালার ডিভিশন, ডিভিশনের ভিতরে কোনটা? এই অ্যাঙ্কর দুইটা, তাই তো? তো ডিভিশনের দেখেন, ডিভিশনের যে সাইজ তার থেকে অ্যাঙ্করের সাইজ বেশি, তো অ্যাঙ্করটা বাইরে চলে গেছে না? বুঝতে পারছেন? এই যে বাইরে চলে গেছে, এইটাকে বলা হয় ওভারফ্লো। এই যে ডিভিশন, এটার হাইটের থেকে তার ভিতরে কন্টেন্টের হাইট বেশি। তো এই যে ডিভিশনটা আছে, যদি কোনো কিছুর যতটুকু হাইট তার থেকে তার কন্টেন্ট বেশি হয়ে যায়, তখন আমরা ইউজ করি ওভারফ্লো। এই যে ওভারফ্লো ইউজ করলাম, এখানে দিয়ে দিলাম হিডেন। দেখেন, হিডেন দেওয়ার সাথে সাথে ও যতটুকু অতিরিক্ত ছিল এটা কভার করে নিছে। তারপরে দিতে চাই পারি স্ক্রল, যে অতিরিক্ত যতটুকু আছে সেতটুকু স্ক্রল করে কভার করে নিবে। তো আমরা হিডেন দিয়ে দিলাম, হিডেন, তাহলে ও এটা কভার করে নিল। এটা যদি না দেয়, দেখেন ও কিন্তু নির্দিষ্ট সাইজ নিয়ে বসে আছে। ঠিক আছে, জি ভাই, ওভারফ্লো বুঝতে হিড। আচ্ছা, ওভারফ্লো হিডেন। হাইটও বলে দিতে পারতাম, চাইলে হাইটটা মিলিয়ে দিতে পারতাম। ওভারফ্লো হিডেন দিচ্ছি মানে অটোমেটিক, যত বাড়বে ও তত বড় হবে, এই আর কি। আচ্ছা, এটা হোভার, হোভারের কোনো আমি কি বলে সিএসএস দেই নাই। এখন হোভারের ভিতরে আমি কি ইউজ করছিলাম? ডিভিশন কন্টেন্ট। এটার ভিতরে কিন্তু আবার কিছু ইউজ করি নাই। এটার ভিতরে আমি আবার কয়েকটা অ্যাঙ্কর ইউজ করি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এইটা আসছে, বাট কোথায় আসছে? নিচে আসছে। বাট আমাদের এইখানে যদি এটা হোভার করি, এটার ইনস্পেক্ট দিয়ে দেখেন, ইনস্পেক্ট দিলে এটা বুঝতে পারবেন, এটা কিন্তু সেম জিনিস কিন্তু আমরাও করছি, বাট এইখানে এই জিনিসটা শো করছে। আর আমি এইখানে যেটা এটাও শো করছে, বাট এইটার ভিতর কোন কোড ব্যবহার করে দেখেন, এখানে ফ্লোট দেওয়া হয়েছে, ডিসপ্লে ব্লক দেওয়া হয়েছে, টেক্সট অ্যালাইন দেওয়া হয়েছে, টোটাল ড্রপ ডাউন যে কন্টেন্টটা সেটার ভিতরে আবার পজিশন দিয়ে অন্যরকম করা হয়েছে। তার আগের যেটা সেইটাকেও আবার আমরা দেখতে পারতেছি যে ফন্ট ফ্যামিলি না, আউটলাইন ব্যবহার করা হয়েছে। তো এখন আমার ট্রিক্সটা কোথায়, মেন ট্রিক্সটা কোথায় সেইটা আগে বুঝতে হবে। মেন ট্রিক্সটা হলো এই যে ডিভিশন কন্টেন্টটা, এটা ডিসপ্লে আমি নান করে দিলাম, স্টাইল সমান সমান ডিসপ্লে নান। তার মানে কি? এই যে কন্টেন্টে যা সেকশন আছে সেটা শো করবে না, সেটা শো করবে না। এই যে শো করে নাই, স্বাভাবিকভাবে শো করে নাই। আচ্ছা, এইবার বাটনের যে হোভার, এখানে একটা ক্লাস দিলাম মাই হোভার বা মাই ন্যাভ ড্রপ ডাউন ড্রপ, এইটুকু নিলাম। এটাকে এর নামে একটা ক্লাস খুলে নেই, এটার নামে একটা ক্লাস খুলে নিলাম। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে, গ্রে দিলে খারাপ, আমি হালকা একটা র্যান্ডম 1 2 3 4 1 2 3 4 5 6 এটা র্যান্ডম একটা কালার ইউজ করি। আচ্ছা, এতটুকু ঠিক আছে, হইছে। এইবার আসল ট্রিক্সটা হলো এইটার হোভারে মেন ট্রিক্সটা দেখেন, এইখানেও খেয়াল করে দেখেন, ড্রপ ডাউন হোভার করলে ড্রপ ডাউন কন্টেন্টের ডিসপ্লেটা ব্লক হবে। শুধু একটা ট্রিক্স ব্যবহার করা হয়েছে, তো সেম জিনিসটা আমি এইখানে ব্যবহার করব। দেখেন কিভাবে ইউজ করি। আচ্ছা, এই সেম জিনিস, এটা কিসের ক্লাস? এটা হচ্ছে এই বাটনের ক্লাস। এই বাটনের ক্লাসটাকে আমি আবার একটু কপি করে এটাকে হোভার ইভেন্ট অ্যাড করি, হোভার সুডো এলিমেন্টটাকে অ্যাড করি। হোভার যখন হোভার করা হবে, কোনটা ড্রপ ডাউন কন্টেন্ট যেটা, সেইটার ডিসপ্লেটা ব্লক হবে, আর কিছু না। ডিসপ্লে ব্লক। আচ্ছা, রিলোড করি, দেখেন এটা একটা অ্যাঙ্কর অ্যাড করে নেই অথবা ক্লাস অ্যাড করে নেই, মাই ড্রপ ডাউন, এটার জন্য একটা ক্লাস অ্যাড করে নিই। ব্যাকগ্রাউন্ড
আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্ট, আর একটা হলো বাটন, বাটনের এটা হোভার, তারপর ড্রপ ডাউন কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ইনস্পেক্ট দিয়ে দেখিনি কেন এটা আসতেছে না। কনসোল, সামহাউ কোন একটা কারণ আছে এখানে। ডিসপ্লে, আচ্ছা পজিশনটা দিয়ে দেখি। পজিশন অ্যাবসলুট। হ্যাঁ মুফিদ ভাই কেমন আছেন? কেবল জয়েন করলেন নাকি মুফিদ ভাই? আচ্ছা এখানে সমস্যাটা কোথায়? ডিসপ্লে, মাই নেভিগেশন বার, ঠিক আছে। ভাই আমি আছি, আব্বুর আইডি দিয়ে আছি আর কি। ও আচ্ছা ঠিক আছে। না আপনি ছিলেন না এতক্ষণ, এই জন্য বলতেছি। ছিলাম, এই যে সাদবিন রাবি দিয়েছিলাম, একটু পরে আসছি, হ্যাঁ। ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা আচ্ছা, কোন একটা প্রবলেম ফিল হচ্ছে এখানে, কোন সমস্যাটা একটু দেখে নিন। আচ্ছা এখানে একটু দেখতে হবে আমার কোথায় যে সমস্যা হয়েছে, আমি ঠিক বুঝতে পারতেছি না এখানে। সমস্যাটা কোথায়? আচ্ছা আর একটা সমাধান হতে পারে, সেটা একটু দেখে নিই। কন্ট্রোল জেড, ডিসপ্লে নাম থাকলো, এটার আমি একটু এইখান থেকে ড্রপ ডাউন কন্টেন্ট জেড ইন্ডেক্স দিয়ে দেখি অন। আচ্ছা কোন একটা কারণে এটা কাজ করছে, আমার সঠিক আমি বুঝতে পারছি না আসলে কোনটা। আমি এটা নিয়ে তাহলে আপনাদের একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এটা করবেন। তো ব্যাপারটা হলো সিম্পল, আমি যতটুকু দেখালাম আমি আপনাদের বুঝাইতে পারতেছি না যে এখানে আসলে সমস্যাটা কোথায়, আমার একটু নিরিবিলি দেখতে হবে। টোটাল কনসেপ্টটা আগে একটু বুঝাই আপনাদের, কি করলাম এতক্ষণ ধরে। এতক্ষণ ধরে যেটা করলাম, হোম, অ্যাবাউট, আর এখানে একটা ডিভিশন নিয়েছি। এইখানে হোভার করলে আমি চাই যেটা চাই, এখানেও যেটা ব্যবহার করা হয়েছে আমাদের আগে যেটা দেখতে পারতেছি। এখানে হয়তো কোনো ফ্লয়েড জাতীয় কোনো একটা প্রবলেম আছে যেটা এখন আমার মাথায় নাই। তো ব্যাপারটা হলো যখন এই বাটনটার উপরে যখন হোভার করা হবে, এই যে আমাদের এখানে একটা বাটন আছে, এই যে নেভিগেশন বাটন, ড্রপ ডাউন, তার ভিতরে একটা বাটন যার নাম হচ্ছে মাই নেভিগেশন। এইটার উপরে যখন হোভার করা হবে তখন এই ডিভিশনটা শো করবে, এই ছাড়া আর কিছু না। আচ্ছা এইখানে সরাসরি ইউজ করলাম এটার জন্য কিনা, ডিসপ্লে এখান থেকে না দিয়ে এখান থেকে নাম দিই, এখান থেকে যে ডিসপ্লে নাম দেই, ডিসপ্লে নাম জেড ইন্ডেক্স অন। ভাই জেড ইন্ডেক্সটা কি? জেড ইন্ডেক্স হচ্ছে ওভারলি শো করার জন্য, একাধিক আইটেম উপরে আছে তো কে উপরে কে নিচে শো করবে সেটার জন্য জেড ইন্ডেক্স। মনে করেন এখানে একটা ডিভিশন আছে,
এখন আমি একটা পপ আপ করাইলাম, পপ আপ তো কিসের উপরে, এই ডিভিশনের উপরে হবে। তো যদি চাই উপর নিচ করতে, তাহলে আমরা ইউজ করি জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স দিলে দুইটা উপর নিচ করা, মানে একাধিক ডিভিশন যদি উপর নিচ থাকে, তাহলে জেড ইন্ডেক্স মনে করেন একটা দিলাম অন আর একটা দিলাম 9, তো যেটা 9 দিব সে উপরে, আবার আরেকটা তার উপর আরেকটা ডিভিশন আছে সেটা দিলাম 10, তাহলে তার পিউরিটি উপরে থাকবে। ডিসপ্লে কে উপরে আসবে সেটার পিউরিটির জন্য হচ্ছে ইউজ করা হয় আপনার জেড ইন্ডেক্স। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর একটু দেখতে হবে আমার, এখন আমি বুঝতে পারছি না এখানে কোনো একটা সমস্যা আছে, পজিশনগত নাকি অন্য কোনো বিষয় দেখতে হবে। এখানে সিম্পল ব্যাপার, তাও কোনো একটা কারণ মিসিং হচ্ছে যেটা মনে। আচ্ছা, তাহলে আমরা W3 যে কাজটা করছে ওই কাজটা একটু দেখেন, তাইলে মনে হয় বুঝতে পারবেন। না, এটা বুঝতে পারতেছি, কিন্তু এখানে ওরা যা করছে হুবহু আমি বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন 1 2 তে এটা করা যাচ্ছে, জাস্ট হাইড করে দিলে হবে, আর জাভাস্ক্রিপ্ট করতে যাচ্ছি না এখানে। আমি বেসিক্যালি এটা দেখে নিই একবার একটু, ড্রপ ডাউন হোভার, আচ্ছা 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 আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্ট, এটা কোনো বিষয় না। আন্ডারস্কোর অনেক সময় প্রবলেম করে, আন্ডারস্কোর প্রবলেম করে কিনা। আর একটা জিনিস দেখি একটু কন্টেন্টের ভিতরে, সরাসরি ডিসপ্লে নান, দেখেন হিডেন বাই ডিফল্ট সরাসরি ডিসপ্লে নান করে দিয়েছে, পরে শো ড্রপ ডাউন মেনু অন হোভার এটা দিয়ে জাস্ট শো করে দিছে। আচ্ছা, আমি এই কোডটা একটু কপি করে দেখি কোনো কোডের কোনো প্রবলেম কিনা। আমি এটা দেখতে পেতাম, টিউটোরিয়াল দিলে ভালো হবে। হ্যাঁ টিউটোরিয়াল দিয়ে দিতে হবে, আমি তো দেখতেছি এখানে কোনো একটা কারণ আছে যেটা হয়তো বা খুব সাধারণ একটা সমস্যা। আর আমি এখানে কনসোলও দেখতে পাচ্ছি না কোনো ইরর, যেহেতু এটা HTML CSS, কোনো ইররও দেখতে পাচ্ছি না যে কোনো প্রবলেম কোন কারণে আসতেছে কিনা। তবে ব্যাপার কনসেপ্ট হচ্ছে এরকম, এই যে এরকম থাকবে, থাকার পরে আপনি আচ্ছা একটু এখানে একটু পেডিং দেই, 10 পিক্সেল, তারপরে এইটার আর কি ব্যাকগ্রাউন্ড, এটা কিসের দিচ্ছি, এটা তো এটার না, এটা হবে এইখানের, এইটার হবে, এইটার হবে একবার পেডিং। ওইটা না, এটা আচ্ছা, ভাই এটা নিয়ে মনে হয় সময় নষ্ট না করে পরবর্তীতে একটা ভিডিও দিলে আচ্ছা ভালো ঠিক হবে। আছে, হ্যাঁ না না ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, আমরা কন্টিনিউ করবো, তারপর সমস্যাটা কি হলো বুঝতে পারছি না, দেখতে হবে আর কি। আচ্ছা, আমি কনসেপ্টটা আমি আবার একটু বলি, এখানে জাস্ট মাউসটা যখন নিয়ে আসব তখন এটা ডিসপ্লে, এই দেখেন এটা ডিসপ্লে আমি করে দিয়েছি নান, এটা খালি ডিসপ্লেটা শো করবে, এই হচ্ছে ট্রিক্স, আর কিছু না। তো এইটুক ট্রিক্স কোনো একটা কারণে মিসিং আছে এখানে, আমার দেখতে হবে টোটালটা ফ্লোটের কারণে না অন্য কোনো কারণে, জেড ইন্ডেক্সের কারণে মেলে নাই, এটা দেখতে হবে। আচ্ছা, আমি এটা যেহেতু আমি দেখি নাই, আমার দেখে করতে হবে। তো আমি একটু সামনে যাই আগে, আমাদের এখনো ফর্মের কিছু এলিমেন্ট বাকি আছে, আমি সেগুলো একটু দেখাই ফার্স্টে। আচ্ছা, সেকশনটাকে বুঝছি আমরা, সেকশন আমরা যে ডিভিশনগুলো আমরা ইউজ করি সেটা যদি ডুপ্লিকেট ইউজ করতে চাই সেটা হলো সেকশন। HTML5 এ সেকশন হলো ডিভিশনের ডুপ্লিকেট। তারপরে আমরা ইউজ করি অডিও ভিডিও আমরা অলরেডি ইউজ করেছি, সোর্স ইউজ করেছি। সাইফুল ইসলাম ভাই সোর্সটা কোথায় ব্যবহার করা হয়? সোর্স ট্যাগটা কোন ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়? এই যে সোর্স ট্যাগটা, এটা তো শিখেছিলাম, এটা কোন ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়? সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই, ভাই মনে হয় শুনতে পাচ্ছেন। আচ্ছা, সাইফুল ভাই তো ছিল লাইনে এতক্ষণ। আপনি বলেন মুফিদ ভাই। সোর্সটা তো ভাই অনেক ট্যাগে ইউজ করা হয়, ইমেজে ইউজ করা হয়, ইমেজ ট্যাগে, অ্যাঙ্কর ট্যাগে ইউজ করা হয়। আচ্ছা, নজরুল ইসলাম ভাই। জি, সোর্স ট্যাগটা এসআরসি ট্যাগটা কি সেম ট্যাগ? তবে
একই ক্ষেত্রে কি ইউজ হয় একই, আমরা ইমেজেস করি, অ্যাঙ্কর ট্যাগে করি, এটা কি সেটা নাকি? হ্যাঁ আচ্ছা, আমি বলেছিলাম কোয়েশ্চেনে কিন্তু বুঝেন সোর্স ট্যাগটা কোন ট্যাগের ভিতরে ইউজ করতে হয়, আমি কোয়েশ্চেন করছিলাম এইটা। আচ্ছা মঈনুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন কি? মঈনুদ্দিন জি ভাই ভাই, শুনতে পাচ্ছেন? জি জি ভাই, জি ভাই শুনতে আমি পাচ্ছি। সোর্স ট্যাগটা কোন ট্যাগের ভিতরে ইউজ করতে হয় বলেন? একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা আর কেউ বলবেন পারেন এরকম বলেন? ভিডিও ট্যাগে করা হয় না সোর্সটা ভিডিও ট্যাগে? সোর্স ট্যাগটা ভিডিও ট্যাগের ভিতরে অ্যাড করতে হয়। আমরা বলছি আচ্ছা আচ্ছা। ইমেজের ভিতর অ্যাড করি। আমি কিন্তু আপনাদের বলছিলাম সোর্স ট্যাগটা কোন ট্যাগের ভিতরে ইউজ করতে হয়, দুইটাই ট্যাগ। আমি কিন্তু আপনাকে অ্যাট্রিবিউট বলি নাই। আমরা ইমেজের ভিতর যে এসআরসি ব্যবহার করি ওইটা কি ট্যাগ নাকি অ্যাট্রিবিউট বলেন? ওইটা তো অ্যাট্রিবিউট। ওইটা অ্যাট্রিবিউট, তার মানে আমরা অডিওর ভিতরে ভিডিওর ভিতরে যেটা অডিও ভিডিওর ভিতরে আমরা সোর্স ট্যাগটা ইউজ করি, সোর্স একদম সরাসরি সোর্স লিখি। জি জি, তাহলে ওটা ট্যাগ। আর আমরা অন্য যে কোনো জায়গায় ইউজ করি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। ইজি কোশ্চেন, সমস্যা আছে যাই হোক। এখন প্লেস অর্ডার করছিলাম, তারপর রিকোয়ার্ডটা আমাদের খুবই জরুরি একটা ব্যাপার। রিকোয়ার্ডটা কি সেটা একটু জানি। দেখেন আমি এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে করেছিলাম, রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে সাবমিট বাটন দেই নাই, আমি সাবমিট বাটন দেই। মাউথ স্পিকারটা অফ করে নেন, মাউথ স্পিকার যাদের অন আছে অফ করে নেন। ইনপুট টাইপ সাবমিট, সেভ করলাম, এটাকে রিলোড করি। সিম্পল একটা সাবমিট ফর্ম আসছে। এখন সাবমিটে ক্লিক করলে ফর্মটা সাবমিট হচ্ছে, দেখেন ফর্মটা সাবমিট হচ্ছে। আবার রিলোড দেই, এই যে সাবমিট, ফর্মটা সাবমিট হচ্ছে। এখন আমি যদি চাই ফোর্স করতে চাই ইউজার এই নাম্বারে কিছু না লিখলে ফর্মটা সাবমিট হবে না, এই সার্চে কিছু না লিখলে ফর্ম সাবমিট হবে না, তাহলে আমি ইউজ করতে পারি রিকোয়ার্ড। যেমন ইউজার নেম, এখানে আমি চাই এটা রিকোয়ার্ড, এটা থাকবেই, দিতেই হবে। তাহলে কি করলাম, ইউজার নেমের ভিতরে নতুন একটা অ্যাট্রিবিউট লাগাই দিলাম যেটার নাম হলো রিকোয়ার্ড। তো এখানে আমি কোনো ফর্ম নেই নাই, ফর্ম না নিলে এটা কাজ করবে না, আমাকে অবশ্যই একটা ফর্ম নিতে হবে। হ্যাশ ফর্ম একদম শুরুতে এবং শেষে এখানে একটা ফর্ম অ্যাড করি, সরি ফর্ম। আচ্ছা এখন এটাকে রিলোড করি। দেখেন এখানে কিছু লিখলাম না, আমি দিলাম সাবমিট। দেখেন আমাকে সাথে সাথে জানা দিচ্ছে যে আপনি এখানে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এই ফিল্ডটাকে অবশ্যই দিতে হবে, না হলে এই ফর্মটাকে আপনি সাবমিট করতে পারবেন না। এটাকে বলা হয় রিকোয়ার্ড। আপনি যে ফর্মে যে ইনপুটে রিকোয়ার্ড দিবেন, যে টেক্সট এরিয়ায় রিকোয়ার্ড দিবেন বা যে সিলেক্টের ভিতরে রিকোয়ার্ড দিবেন সেইটাকে অবশ্যই ফিল আউট করতে হবে, না হলে ওই ফর্মটা জীবনে সাবমিট হওয়া পসিবল না। আশা করি বুঝতে পারছেন। তো এইটার মাধ্যমে আমি রিকোয়ার্ড দিলে আমি ডিফাইন করে দিতে পারবো যে এই ফর্মটা অবশ্যই আপনার এই ফিল্ডটা অবশ্যই ফিল আউট করতে হবে। আমরা কি বুঝতে পারছি এটা ব্যাপারটা? জি, রিকোয়ার ইউজ করতে হলে কি করতে হবে ভাই? ফর্ম ট্যাগের মধ্যে নিতে হবে, এই তো? না যে কোনো, যেমন এই যে ডেট, দেখেন এই যে আমি আবার রিলোড দেই, এইখানে আমি সাবমিট ক্লিক করলাম, ফর্ম সাবমিট হয় না, আমাকে বলছে প্লিজ ফিল আউট, এটা ফিল আউট করলাম। আচ্ছা ফিল হয়ে গেছে, সাবমিট। এখানে আবার দেখেন রিকোয়ার্ড দিয়েছিলাম, এইটা ফিল আউট করে দিলাম, সাবমিট হয়েছে। বাট আমি এখন যদি চাই ডেটটাও গুরুত্বপূর্ণ, ডেটটাও নিতে হবে, ডেট না দিলে ফর্ম সাবমিট হবে না। তাহলে এই ডেটের টাইপের ভিতরে আমি জাস্ট বলে দিব রিকোয়ার্ড। এটার জন্য কোনো ভ্যালু লাগে না, জাস্ট রিকোয়ার্ড লিখলেই কাজ করে। আচ্ছা এবার আমি এটাকে রিলোড দেই, দেখেন সাবমিট ক্লিক করলাম, দেখেন বলতেছে এইটা 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 তিনটা ফর্ম না দিলে আপনার ফর্মটা সাবমিট হবে না। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা এটা গেল সাবমিটের একটা ব্যাপার। এইবার আরো একটা ব্যাপার আছে যেটা আমাদের বেসিক্যালি লাগবে না, আমরা এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ, বাট ওয়েব ডিজাইনের দ্বারা অনেক ডেভেলপমেন্টের কাজ সহজ হয়। আপনি না দিলেও ওয়েব ডেভেলপমেন্টে দিতে বাধ্য, আপনারা দিলে আমাদের কিছু ক্ষেত্রে লাগতে পারে, এই জন্য আমি বলে দিই। ফর্মের ভিতরে দুইটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, যে একটা নাম হলো মেথড, আর একটা নাম হলো অ্যাকশন। এটা ওয়েব ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, মেথড এন্ড অ্যাকশন। তো এই দুটার কাজ কি? প্রথমটা হচ্ছে অ্যাকশন দ্বারা এই যে ফর্মটা, টোটাল ফর্মটা, এই ফর্মটা কোথায় সাবমিট হবে, কোন পেজে সাবমিট হবে, এইটা ডিফাইন করে দিতে পারবেন এই অ্যাকশনের মাধ্যমে। অনেক পেজ থাকতে পারে যে এইখানে আছে বাট সাবমিট করলে এই পেজে যাবে না, এই পেজে সাবমিট হবে না, অন্য আরেকটা পেজে হবে। এরকম যদি আমি চাই
তাহলে কি করব, তাহলে ইউজ করব ইনপুটের ভিতর অ্যাকশন। আমার এখানে দেখি আর কোনো পেজ আছে, রেজিস্টার পেজ আছে, এর ভিতরে কি কিছু আছে দেখি, একটা সেকেন্ড, হ্যাঁ রেজিস্ট্রেশন পেজটা আছে। তা আমি চাই আমার এই হোম পেজটা যখন ফর্মটা সাবমিট করা হবে এইখানে জমা হবে না বা এইখানে সাবমিট হবে না, এই রেজিস্টার পেজে এসে সাবমিট হবে। মানে এইখানে ফর্মের ভিতর যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো এই রেজিস্টার পেজে যে জমা হবে। এটা যদি করতে চাই তাহলে আমার এখানে ইউজ করতে হবে অ্যাকশন। পেজটার নাম কি, register.html। আমি সরাসরি রিলেটিভ প্যাথ ইউজ করলাম, এই নামটা এখানে বলে দিলাম যে এই ফর্মটা এইখানে পেস্ট হবে না, বরং register.html এর যে ফিল হবে ওখানে যে পড়বে এটা, আচ্ছা দিয়ে দিলাম। এখন আমি এটাকে রিলোড করি, সরি এটাকে আরেকবার রিলোড করে নিই। আচ্ছা সাবমিট হবে না কারণ এখানে ইনফরমেশন দিতে হবে, দিলাম, এখানেও দিলাম, এখানেও কিছু দিলাম। এবার সাবমিট, খেয়াল করে দেখেন আমি আসি কোথায়, index.html এ আছি, আমি কিন্তু index.html এ আছি। ক্লিক করলাম সাবমিট কিউরি, আমি কোথায় চলে গেছি, register.html। এইবার আপনাদের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশনটা হলো এটা কি অ্যাঙ্কর, অ্যাঙ্কর দ্বারা একটা পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়? না, এটা কোনো অ্যাঙ্কর না, এটা হলো অ্যাঙ্করের দ্বারা হচ্ছে একটা থেকে আরেকটা লিঙ্কে যায়, তার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো ডাটার সম্পর্ক নাই। বাট এইখানে কিন্তু এই পেজে আসছে, ও একা আসে নাই, এইখানে যত ইনফরমেশন দেওয়া ছিল সেইটা সহ এখানে আসতেছে। আমরা দেখতে পারতেছি না কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছি না। আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করলে এখানে সবগুলো এখান থেকে রিসিভ করতে পারতাম, এখান থেকে যে ইনফরমেশন গুলো সাবমিট করা হয়েছে সেগুলো এখানে রিসিভ করতে পারতাম। তা আমি আপনাদের ভিজিবল করেও দেখাই, এখানে ভিজিবল ইনফরমেশন গুলো আপনাদের সামনে ভিজিবল করেও দেখাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। তো একটা হলো অ্যাকশন, ফর্মটাকে যে কোনো পেজে পতিত করাইতে পারবো আমরা। তারপর আছে মেথড, মেথড দুই পদের হতে পারে, একটা হতে পারে পোস্ট আর একটা হতে পারে গেট। আপনারা এটা নোট করেন কারণ এটা যেহেতু এইখানে বলা হচ্ছে আর এটা বলা হবে না, সেজন্য আপনারা এটা নোট করেন। যদি আমি এই ফর্মের ভিতর ইনফরমেশন গুলো হাইড করে সাবমিট করতে চাই তাহলে মেথড হয় পোস্ট। যদি মেথড নাও দেন তাহলে সেটা পোস্ট মোডে থাকে। এই মেথড যদি পোস্ট দেই তাহলে দেখেন যে এখন যেভাবে সাবমিট করলে কিছুই দেখতে পাচ্ছি না, সাবমিট হয়েছে বাট আমি কিছু দেখতে পাচ্ছি না। যদি পোস্ট দেই তাহলে কোনো কিছু দেখতে পারবো না। আর যদি দেই গেট তাহলে এই ফর্মের ইনফরমেশন গুলো যখন যে কোনো পেজে যখন সাবমিট হবে, এই পেজেই হোক, সাবমিট হলে ইনফরমেশন গুলো আমি দেখতে পারবো যে কি কি ইনফরমেশন ওই ফর্ম থেকে আসলো সেটা দেখতে পারবো। এটার সাথে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের সম্পর্ক, তারপর আমি বলতেছি। আচ্ছা দেখেন এই যে আমি আবার একটু রিলোড দেই, এখন এই ফর্মটা সাবমিট করব, অবশ্যই এই ইনফরমেশনগুলো লাগবে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমি এই গেট মেথড দিয়ে যদি ইনফরমেশনগুলো দেখতে চাই তাহলে প্রত্যেকটা ইনপুটে অবশ্যই নেম অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, না হলে হবে না। এই ইনপুটটার নাম কি, মনে করেন এইখানে অনেক ইনফরমেশন আছে, সবগুলো এখানে সাবমিট হলো, তো ইনপুট তো অনেকগুলো, কোনটা নেম, কোনটা ইউআরএল, কোনটা সার্চ, কোনটা ডেট অফ বার্থ কিভাবে বুঝবো আমি, এটা বোঝা কিভাবে পসিবল? ইনপুট তো সবই ইনপুট। তো এইটা বোঝার মেথডটা হলো নেম, নেম দিয়ে বলে দিলাম এই ইনপুটটার নাম হলো ইউজার নেম বা যে নাম দেই। এবার ডেভেলপার বুঝতে পারবে যে ইউজার নেম দ্বারা এই ইনপুটকে বোঝানো হয়েছে। তারপরে ডেট, এটার নেম দিলাম ডিবি, ডি বড় হাতের ডিবি দিলাম, মানে এই এই ইনপুটটার নাম হচ্ছে ডিবি। এই দুইটা ইউজার নেম দিলাম, আর কোনোটায় নেম দিলাম না। আর ফর্ম থেকে মেথড দিলাম গেট। এখন আমি এটাকে একটু রিলোড করি, রিলোড করে এখানে ইউজার নেম লিখি, সাপোজ আমার নাম লিখলাম, ডেট থেকে একটা ডেট চয়েস করে দিলাম, তারপরে সাবমিট করি, সাবমিট এখানে একটা কিছু দেওয়া লাগবে, দিলাম। দেখেন খেয়াল করে দেখেন আমি সাবমিট ক্লিক করলাম, খেয়াল করে দেখেন এইখানে ফর্মের ভিতরে উপরে রেজিস্টার এইচটিএমএল, তারপরে কি লেখা, ইউজার নেম সমান সমান কি, সাইদ আমিন, তারপরে ডিবি, ডিবি দ্বারা কি ওই ডেটটা। আমি কিন্তু ফর্মটা এখানে ফর্মের ইনফরমেশন গুলো লিঙ্কের মাধ্যমে নিয়ে আসছি, বুঝতে পারছেন সবাই? তো এটা কিছু এবার এবার ডেভেলপারের কাজ, ডেভেলপার এইগুলো রিসিভ করবে, ইউজার নেম সমান সমান এত, ডিবি সমান সমান এত, সেগুলো পিক আপ করবে যে আচ্ছা ডেট তাহলে এইটা, আচ্ছা নেম সমান সমান তাহলে সাইদ আমিন, এগুলো সে সার্ভারে জমা করবে। এটার জন্য আমরা ইউজ করতে পারি দুটো মেথড, একটা হচ্ছে গেট মেথড আর একটা পোস্ট মেথড। তো এইটা আমি কেন বললাম, অনেক ক্ষেত্রে আমাদের ফর্মের কিছু কাজের জন্য গেট মেথড এটা লাগে, ডিজাইন করতে গেলে লাগে, এজন্য বললাম। কিন্তু বেসিক্যালি ডেভেলপমেন্টের
টোটাল কাজটা হলো ডেভেলপমেন্ট, এগুলো করতে গেলে ডেভেলপমেন্ট করতে গেলে লাগবে। রেজিস্টার দিলাম না, রেজিস্টার HTML দিলাম না, তার মানে কি যে পেজে আছে ওই পেজেই সাবমিট হবে। ব্যাস, ব্যাকে যাই, এটাকে রিলোড করি, আসি index.html, দেখেন index.html, এখানে নাম লিখলাম সাইদ আমিন, একটা ডেট দিলাম, ইউআরএল দিলাম। ইউআরএল কিন্তু কোনো নাম দেই না, দেখছেন? যে কয়টা নাম দিব শুধু এই কয়টা সাবমিট হবে, অন্য যদি নাম না দেই, আমি তো আরো অনেকগুলো ইনপুট ছিল ওইগুলো আসলো না কেন? কারণ ওইগুলো নাম দেওয়া হয় নাই, 100% নাম দিতে হবে। আচ্ছা দিলাম, এবার সাবমিট করি, দেখেন ইন্ডেক্সের ভিতরে এটা ফল আউট হয়েছে, এই ফর্মটা ফল আউট হয়েছে, ইউজার নেম সাইদ আমিন, ডেট অফ বার্থ, আর তো কিছু নাই। আচ্ছা আরো একটা নেম অ্যাড করি, যেমন ইমেল, ইমেলের একটা নেম অ্যাড করলাম, নেম অ্যাট্রিবিউট অ্যাড করলাম, নাম দিলাম ইমেল, সেভ করি এবং এইটাকে রিলোড করি। আর একবার ব্যাকে যাই, তাহলে হচ্ছে ইউজার নেম দিলাম আজাদুর রহমান, ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ দিলাম, আর কিছু দিলাম না, ইমেল, ইমেলে আমি একটা ইমেল দিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা এখানে একটা কিছু দিতে হবে যেহেতু রিকোয়ার্ড। এবার সাবমিট কিউরি করি, কয়টার নাম দেওয়া আছে? একটার, দুইটার এবং আর ইমেলে 3টা নাম দেওয়া আছে, ইনপুট আছে বাট নাম অন্যগুলো দেওয়া নেই। সাবমিট কিউরি, দেখেন ইউজার নেম আজাদুর রহমান, ডেট অফ বার্থ ওইটা, শেষে দিয়ে দেখেন ইমেল, ইমেল সমান সমান যে ইমেলটা দিয়েছিলাম সেইটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এটা ওয়েব ডেভেলপমেন্টের একটা টার্মস যেটার মাধ্যমে ইউজার থেকে ইনফরমেশন নেওয়া হয়। আমরা শুধুমাত্র ডিজাইন করে সাইডে দিই, বাট ডেভেলপার কিন্তু এটা আরো অনেক বিস্তারিত কাজ করতে হয়, ডেভেলপারের মাথায় আরো অনেক কিছু থাকতে হয়। তো এইটা আমরা আশা করি বুঝতে পারছি। মিনিমাম ম্যাক্সিমাম, হাইট ওয়াইড তো অলরেডি করে ফেলছি, মিনিমাম ম্যাক্সিমাম এখানে বুঝি না কেউ? আসি মিনিমাম ম্যাক্সিমাম বুঝি না, আছেন কেউ? এই একটু এক্সপ্লেইন করলে ভালোই তো। আচ্ছা আমিন ভাই, কি বলেন? আচ্ছা এখানে হাইট উইড বলতেছে অ্যাট্রিবিউট, কিন্তু হাইট উইড তো আমরা ইউজ করতেছিল সিএসএস এ প্রপার্টি ভ্যালু হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নিউ ইনপুট অ্যাট্রিবিউট বলছেন যে এই জন্য আর কি। হ্যাঁ এটা হাইট ওয়েট তো শুধুমাত্র সিএসএস হবে তা না, হাইট ওয়েট তো যেমন এসআরসি তো সোর্সও হতে পারে, আবার মানে ট্যাগও হতে পারে, আবার ও অ্যাট্রিবিউটও হতে পারে। আর একটা আর হাইট ওয়াইটটা অন্যরকম হতে পারে। এক্সাম্পল, এই যে ইমেজটা, ইমেজের ভিতরে ইমেজটার সাইজ চেঞ্জ করব, তাহলে আমি সরাসরি ইমেজটা কোথায়, ফুটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সরাসরি ইমেজ থেকে আসে নাই। আচ্ছা আমি একটা হিডার একটা ইমেজ এনেই দেখাই, কন্টেইনার ভিতরে এনে দেখাই। এই যে আমি এখানে একটা ইমেজ আনি, আইএমজি, একই কাজ, দুটো কিন্তু একই রকম কাজ। আইএমজি এসআরসি সমান সমান ইমেজের কি নামে আছে, টিউলিপস। আচ্ছা অ্যাড করলাম টিউলিপস, এখন এটাকে সরাসরি সেভ করি, রিলোড দেই, বিশাল বড় একটা ইমেজ আসছে। এখন হাইড ওয়েটকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমি সরাসরি অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি, হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। এটা কিন্তু সিএসএস না, এটা কিন্তু সিএসএস না। রিলোড দেন, এই যে রিলোড দেন, এটা কিন্তু হয়ে গেছে 100 পিক্সেল, বুঝতে পারছেন? আচ্ছা আমি এরপর একটা H1 নিলাম, একটা H1 লিখলাম বাংলাদেশ। এখন এইখানে নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম যে নাম হলো বিজি কালার সমান সমান গ্রিন। আচ্ছা এবার আমি একটু রিলোড করি, দেখেন এই আচ্ছা এটা এখানে কাজ করবে না, এটা আমার গুগল ক্রোমে যাইতে হবে। এই আমি আচ্ছা আচ্ছা ভুল লিখছি, এখানে সরাসরি বিজি কালার না দিয়ে আমি একটা কালার কোড ইউজ করছি। তো আমি এই যে বিজি কালারটা ইউজ করলাম, এটা কিন্তু অন কাইন্ড অফ এটা মার্ক কিউ দিলে মেবি বা কাজ করবে, এই সনে নাও কাজ করতে পারে। মার্ক কিউ বিজি কালারটা এখন নাই, এটা ডিটেক্টেড হয়ে গেছে, এখন এটা কাজ করে না। যেমন ব্লিং, একটা সিএসএস ছিল ব্লিং, BLING ব্লিং, এটা এখন কাজ করে না। এরকম আরো 4টা 5টা আছে, মনে নেই এখন আমার এই মুহূর্তে।
আচ্ছা বিজি কালার সরাসরি বলে দিলাম গ্রিন। আচ্ছা রিলোড করি, দেখেন এই যে কালারটা গ্রিন আসছে। তো ব্যাপারটা হলো এই যে কালারটা আসছে, কালারটা কোথা থেকে আসলো? এই কালারটা কিন্তু সিএসএস থেকে আসে নাই, এটা সিএসএস থেকে আসে নাই, এটা আসছে হচ্ছে এইচটিএমএল থেকে। যেমনটা এখানে আমি হাইট দিলাম, হোয়াইট দিলাম, অন্য কিছু দিলাম। আচ্ছা হাইট এখান থেকে দিলাম না, আমি এটা বাদ দিয়ে আমি স্টাইল ইনলাইন সিএসএস ইউজ করি বা এক্সটার্নাল স্টাইল সমান সমান আমি দিয়ে দিলাম হাইট, হাইট 100 পিক্সেল। একই কথা, ওইটা আসতেছে সিএসএস থেকে, সিএসএস মানে এইটা আসতেছে সিএসএস থেকে, আর ওইটা আসতেছে এইচটিএমএল অ্যাট্রিবিউট থেকে। এই হচ্ছে পার্থক্য। আমরা কি বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা একই জিনিস। তা আমরা এইসব হাইট ওয়াইডের কাজ কোনো সময় এই দিয়ে করি না, আমরা কোনো সময় এটা এইচটিএমএল দিয়ে করি না, ইন কেস যদি লাগে তাহলে করি। বেসিক্যালি আপনারা তো এটার জন্য ইউজ করবেন সিএসএস, কারণ সিএসএস লাইভ চেঞ্জ করা যায়, লাইভলি চেঞ্জ করা যায় এটার জন্য। আচ্ছা এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অলরেডি বলা আছে মিন ম্যাক্স। মিন ম্যাক্সটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নেক্সটে রেসপন্সিভ নিয়ে কাজ করব। আমরা কিন্তু দুই পদে রেসপন্সিভ নিয়ে কাজ করব, একটা হলো বুটস্ট্র্যাপ রেসপন্সিভ, আর একটা হচ্ছে রো সরাসরি কাস্টমাইজেশন রেসপন্সিভ। যে কোনো ওয়েবসাইটকে আপনি যদি করতে চান রেসপন্সিভ, তাহলে আপনাকে শিখতে হবে আপনার জেনারেল রেসপন্সিভ কাস্টমাইজেশন শিখতে হবে। আর যদি শুধু বুটস্ট্র্যাপ করেন, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করা লাগে না, অটোমেটিক হয়ে যায়, শুধুমাত্র ক্লাস নেম বলে দিলে অটোমেটিক হয়ে যায়। তো আমাদের দুইটাই শিখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা আমি এটা বাদ দিই, এটা বুঝছেন আশা করি সবাই। আমি হেডারের পরে, কোথায় হেডার, এই যে হেডারের পরে আমি একটা ডিভিশন, একটা H1 নিলাম, H1 স্টাইল। আচ্ছা ওই বিজি কালার কাজ করবে মেবি, আমারটা ভুল ছিল মেবি, রেড দেখি। আচ্ছা হবে না, বিজি কালার মার্কিং ছাড়া কাজ করবে না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা স্টাইল দিয়ে করি। স্টাইল, স্টাইল সমান সমান ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা হলো। এখন আমাদের শিখবো যেটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম। সহজ কথা, পরিষ্কার কথা। আমার এটার হাইটটা কত আছে, ওয়াইডটা কত আছে? হাইট তো সামথিং, বাট ওয়াইড কিন্তু টোটাল এ টু জেড, এই ডিভিশন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টোটালটা আছে। তো আমি এখানে বলে দিলাম হাইটের ভিতরে, আমি এখানে লাইভে দেখা তাহলে বেটার হবে। এখান থেকে ইনস্পেক্ট দিয়ে বলে দিলাম এটার হাইট যতই বড় হোক না কেন, ওয়াইড যতই বড় হোক না কেন, ম্যাক্স ওয়াইড, সর্বোচ্চ ওয়াইড হতে পারবে 900 বা 800 পিক্সেল। মানে এটার উদ্দেশ্য হলো নির্দিষ্ট করে দেওয়া, হাইট বাড়বে, অনেক বড় হতে পারে, কিন্তু 100-র বেশি না বা 900-র বেশি না। দেখেন আমি এটাকে ছোট করি, এই যে ছোট করতেছি, এই যে ছোট করলাম, ঠিক আছে। আমি যতই বড় করতেছি এটাকে বড় হচ্ছে, এটা বড় হচ্ছে 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 হচ্ছে, বাট যেই 900 পিক্সেল হয়ে গেছে স্টপ, ও আর বড় হবে না, আর বড় হবে না। এটাকে বলা হয় ম্যাক্স ওয়াইড বা ম্যাক্স হাইট, যেটা ইউজ করি, হাইট ইউজ করলে হাইট। আচ্ছা এবার বলে দিলাম মিন ওয়াইড, মিন ওয়াইড বলে দিলাম 500। তার মানে হলো, এর অর্থ হলো এইটার ওয়াইড যত যাই হোক না কেন, 500 পিপিএক্স, আমার আজকে প্রচুর ভুল হচ্ছে। আচ্ছা মিন ওয়াইড, এর উদ্দেশ্য হলো এই এই যে সেকশনটা এটা অনেক ছোট হবে, বাট 500 পিক্সেলের কম না, 500 পিক্সেলের কম না। দেখেন এই যে ছোট করি আমি, এই ছোট, এটা না, এটাকে ছোট করতেছি, এইটুকু ছোট হচ্ছে দেখেন। এ কিন্তু এই যে আরো ছোট করি, খেয়াল করে দেখেন, আরো এই এর নিচে কিন্তু আর ছোট হচ্ছে না, দেখছেন? আমার এইটা ছোট হচ্ছে, এইটা ছোট হচ্ছে, বাট এইটা কিন্তু আর ছোট হচ্ছে না, এটা ছোট হওয়া আর পসিবল না। কারণ আমি কে বলে দিয়েছি এটা হাইট যাই থাকুক না কেন, ম্যাক্সিমাম সর্বোচ্চ 900, সর্বনিম্ন 500, এর কমও হবে না, এর বেশিও হবে না। আমরা কি বুঝতে পারছি সবাই? কারো কোনো সমস্যা আছে? জি, কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন এখানে এই ক্লাসের বা প্রিভিয়াস ক্লাসের, যেহেতু আমাদের আজকের ক্লাস কমপ্লিট। আচ্ছা ভাই, কনওয়ার্সামের কাজটা একটু দেখালে ভালো হইতো। কন্ডোসম দেখাইতে গেলে টোটাল
বাবু, শুরু নোট নোট করেন নাই? আচ্ছা, তো খুব বেশি কঠিন কিছু দেখাই নাই, যা পুরনো জিনিস তাই দেখানো হয়েছে, কঠিন কিছু। ও আচ্ছা, ঠিক আছে। তবে আজকে রিকোয়ার্ডটা কি? রিকোয়ার্ডটার অর্থ হলো এই ফর্মটা যখন সাবমিট করা হবে, যদি কোনো ইনপুটের ডাটা 100% চাই যে এইটা কোনো ভ্যালু, এনি ভ্যালু না দিলে আচ্ছা, এটা তো বলছেন না, ঠিক আছে, সাবমিট হবে না। আচ্ছা, বুঝতে এইটাকে বলা পারছি। রিকোয়ার্ড। জি, আর কোনো কোশ্চেন? আমরা এখানে এই হোভারটা করতে পারলাম না, আমি বুঝতে পারছি না, আমি অনেকদিন প্র্যাকটিস করি না, এই জন্য আমি আসলে বুঝতে পারছি না এখানে কি সমস্যা হয়েছে। এটা দেখে আপনাদের দরকার হলে আমি ড্রপ ডাউন, মাল্টি লেভেল ড্রপ ডাউন, এটার কাজ থাকবে। আর বেসিক্যালি আমরা শিখবো নেক্সট হচ্ছে আপনার করব। আমি ডাউনলোড করে দেখালাম এই জন্য যে সহজ মনে হবে, সহজ। বাট আমি চাইলে জাস্ট একটা ফাইল দিয়ে সিডিএন দ্বারাও ফন্টোসম ইউজ করতে পারি। আমার এখানে কি ফন্টোসম ইউজ আছে? এই যে আছে। তো ফন্টোসমের জন্য আমি কি ব্যবহার করেছি? ইন্টারনাল সিএসএস ইউজ করেছি, যে ইন্ডেক্স এডিট। তো আমি এখানে লিংক দিয়েছি কোথায়? এইটা এটা কোথা থেকে আসতেছে? আমার ডিরেক্টরি থেকে। বাট আমি এই লিংকটাকে চাইলে আমি এক্সটার্নাল অন্য ওয়েবসাইট থেকে নিতে পারি। তাই সেটার সমস্যা হলো, সেটা কিছু সমস্যা আছে। সেই সমস্যাটা হলো এইটা যখন আপনি অফলাইনে কাজ করবেন তাহলে এটা কাজ করবে না, আপনার ইন্টারনেট নাই, আপনার ইনকেস ইন্টারনেট নাই, যেহেতু প্রত্যেকবার লোড নেওয়ার সময় এই অল সিএসএস যে সিএসএস ফাইলটা, এটা আপনার ওই ডিরেক্টরি থেকে আসবে না, এখান থেকে আসবে না, বরং আসবে কোথা থেকে? ওই সিডিএন এর ওয়েবসাইট থেকে আসবে। সেক্ষেত্রে ইন্টারনেট না থাকলে ফন্টোসম কাজ করবে না। এই জন্য আমরা ডাউনলোড করে ইউজ করি। আবার ডাউনলোড ইউজ করলে আবার সমস্যাও আছে। একটা সমস্যাটা হলো আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ কাটবে, প্রত্যেকবার লোড নিবে আপনার ওয়েবসাইট থেকে ব্যান্ডউইথ কাটবে। তবে এটারও সমাধান আছে। আমরা এইচটিএক্সএস এর কিছু কোড ব্যবহার করি, সেই কোড ব্যবহার করার কারণে মাত্র একবারই লোড নেয়, জীবনে একবারই লোড নিবে কোনো ওয়েবসাইটে ঢুকলে, এরপর আর নিবে না। তো দুই রকম সুবিধা আছে। তো আমরা চাইলে ইন্টারনেটে সার্চ করতে পারি ফন্ট অসম সিডিএন, এইটা লেখে সার্চ দিতে পারি। অথবা আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে যেটা আপনার W3 তে আছে, ফন্ট অসম। দুইটা মেথড দেখাই, ফন্ট অসম W3, এটা লিখে যদি সার্চ দিই তাহলে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল পাবো, সেটা কানেক্ট করে দিলেও হবে। দেখেন ফন্ট অসম, এই যে ফন্ট অসমের সিডিএন, এই ফন্ট অসম না, সিডিএন লিখে সার্চ দিলাম কোথায়? আচ্ছা, এখানে আবার লিখি সিডিএন। আচ্ছা, আগের ক্লাস যারা মিস করছেন তাদের এটা কাজে লাগবে। আমাদের নতুন করে আমার মনে হয় না যে আপনাদের ডাউনলোড করা লাগবে না, আমরা সরাসরি সিডিএন ইউজ করে। দেখেন বেসিক আইকন, লেংথ, রেল, রিলেশনশিপ আর কি, এই স্র্যাপ, সিডিএন জিএস, ক্লাউডফায়ার, তারপরে এখানে ফাইলটা দেওয়া আছে। আমি যদি এইটা ইউজ করি তাহলেও আমি আইকনগুলো ব্যবহার করতে পারবো। এটা আসবে কোথা থেকে? সিডিএন জেএস জাভাস্ক্রিপ্ট cloudflare.com ajax, এখান থেকে এটা আসবে। এটা কিন্তু আমার ডিরেক্টরি থেকে আসবে না, আমি এটা বাদ দিয়ে এটা দিয়ে দিলাম। এখন এইটার সাথে ওই কোডের মিলতে হবে, আবার না হলে নাও আসতে পারে, দেখি আসছে কিনা। আচ্ছা, এটা আসে না, এটা এর সাথে ওটার মিল নাই, তাহলে আমি এর যে কোডগুলো সেগুলো ইউজ করতে হবে। এর কি কোড আছে? যেমন ফাফা, কার, এগুলো আছে, এগুলো ইউজ করব। আচ্ছা, ফাফা, কার, টোটালটাই কপি করে নিই। এটা কোনটা? গুগল ক্রোম। আচ্ছা, এইটুকু কপি করে নিই। আমরা ইউজ করছিলাম কোথায়? এই যে ফাস ইউজ করছিলাম। তো এটা হচ্ছে লেটেস্টটা, ফাফা কার, কার, এইটা ইউজ করলাম। এবার আমি রিলোড দেই, দেখেন এটা কিন্তু চলে আসছে। তা আমি কিন্তু ডাউনলোড করি নাই, আমি কিন্তু ডাউনলোড করি। ডেস্কটপে মেবি কাজ করবে, দেখি ডেস্কটপ আছে কিনা। মানে ওই যে জাভাস্ক্রিপ্ট যেটা আমি এখান থেকে কানেক্ট করলাম, এটা একটা ফাইল, এটা হচ্ছে 4.7.0 ভার্সন। তা আমি যেটা করছি সেটা কিন্তু অন্য ভার্সন, লেটেস্ট ভার্সন। তো সেই ভার্সনের ফন্টসম এই পুরনটায় নাও থাকতে পারে, মানে ওই আইকনগুলো এখানে নাও থাকতে পারে, এটা একটা ব্যাপার। তো দেখি ফাফার ডেস্কটপ আসে কিনা। আচ্ছা, সেভ করলাম। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো, এজেক্সটা কি? অ্যাজাক্স, এই দেখেন এটাও আসছে, কিন্তু দেখেন আইকনের কিন্তু পার্থক্য আছে, দেখছেন? ওটা আইকন কিন্তু এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। আর একটা দিয়ে দেখি, কগ, অন্য একটা দিয়ে দেখি, এই যে আসছে, এটা সেটিং। মানে এখন খালি আমি কোডটা ইউজ করব। কগে দিলাম ইউজার, এই যে আসছে, আইকনটা একটু অন্যরকম।
তো আপনি যারা ফন্টসম ইউজ করেন নাই তারা সরাসরি এই লিঙ্কটাও ইউজ করতে পারেন। এটাকে বলা হয় সিডিএন। আমরা সিডিএন দিয়েও ফন্টসম নিতে পারি, ফন্টসম নিতে পারি। আপনি এটাই ইউজ করতে পারেন ইন্টারনেটে। এই যে ফন্টসম সিডিএন এর বহুত নাম আছে, বহুত সাইট। এই যে সিডিএন জাভাস্ক্রিপ্ট যেটা আমি একটু ইউজ করলাম, এই যে সিডিএন জেএস, সেটাও দেখেন এখানে আছে। এই যে হ্যাঁ, কোয়েশ্চেনটা বলেন। ফন্টসম নিয়ে যার সমস্যা ছিল সে কি বুঝতে পারছেন ভাই নামটা? জি ভাই আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি সিম্পলি আপনি ইন্টারনাল ইউজ না করে এটা ইউজ করতে পারেন। তবে আরেকটা ব্যাপার আছে, মজার ব্যাপার বা একটু ঝামেলার ব্যাপার, সেটা হলো আমরা যদি একটা ভার্সন ইউজ করি, একটা ভার্সন ইউজ করলাম ডাউনলোড করে, তা পরে 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 সিডিএন এ কোনো চেঞ্জ হয়েছে, সিডিএন কিন্তু আপগ্রেড হয়, তাহলে আমার কোনো একটা মিসিং যদি থাকে, কোনোটা আপগ্রেড হয়েছে, আমি এই সাথে সাথে এই ফাটাকে আপগ্রেড করলাম না, যদি সিডিএন ইউজ করি তাহলে এখানে আপগ্রেড করলাম না, তাহলে কিন্তু কাজ করবে না। বা ডাউনলোড করে নিলাম, ওটা সারা জীবনের জন্য ফিক্স। দুইটা দুই রকম সুবিধা। তবে আমি সাজেস্ট করব আপনারা ফন্টসমের সিডিএনটাই ব্যবহার করেন। সিডিএনটাই ব্যবহার করলে আপনাদের ওয়েবসাইটের ব্যান্ডউইথ কমবে, সাইটের লোডিং টাইমটা কম নিবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু ডাউনলোড হয়। দেখেন ফন্টসমে এটা লিখে সরাসরি এই লিঙ্কটা সরাসরি দেই, তাহলে কিন্তু আমি সরাসরি এটা ডাউনলোড, সরাসরি কোডগুলো দেখতে পারবো। দেখেন এটার ভিতরে দেখেন কত কোড ইউজ করা আছে, দেখছেন এই এত কোড ইউজ করা হয়েছে। আচ্ছা আর কি কোশ্চেনটা ভাই একটু এখন বলেন। আমিন ভাই, এখন তাহলে যদি আপনি বলতেছেন যে ডাউনলোড করে থেকে অনলাইনে করাটা বেটার, যদি প্রফেশনালি কাজ করব তখন কি ডাউনলোড থেকে অনলাইনেরটাই করব? জি জি, ডাউনলোড করার থেকে অনলাইনে করাটা বেটার, কিন্তু সমস্যার কথা বললাম যেটা, সেটা হলো আপনি ডাউনলোড করার আগে তো ওয়েবসাইটটা কোথায় ডিজাইন করবেন? আপনি তো এটা অবশ্যই লোকালি ডিজাইন করবেন। তো লোকালি ডিজাইন করলেও আপনি ইনকেস নেট নাই তাহলে কিন্তু আপনার হচ্ছে না। আমি যদি বাইরের সিডিএন ইউজ করি, আমি বাইরের সিডিএন ইউজ করলাম, যেমন দেখেন এইটা, এটা এখন এটা আসতেছে কোথার থেকে? এটা আসতেছে কিন্তু বাইরের থেকে। তো আমি এখানে একটা অপশন আছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে এই যে দেখেন, এই যে নেটওয়ার্ক, দেখেন কতগুলো ফাইল ডাউনলোড হচ্ছে। দেখেন এই যে সিডিএন জাভাস্ক্রিপ্ট এটা ডাউনলোড হয়েছে, এইটা 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 এগুলো ডাউনলোড হয়েছে। এই যে রিলোড দেন, এগুলো কিন্তু ডাউনলোড হয় ইন্টারনেট থেকে, যে ডাউনলোড দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এই হওয়ার পরে কিন্তু এটা আসছে। তো আমি যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু এই লোগোটা পাবো না, আসবো না। আচ্ছা আরেকটা প্রশ্ন হলো, আপনি যে ফন্টসম ডাউনলোড করছিলেন ওই ফোল্ডারটা যদি একটু জানতাম, একটা প্রশ্নটা আপনাকে বুঝায় বলতে পারবো। এই যে ফোল্ডার, এই যে ফন্টসমে গেলেন, হ্যাঁ আপনি এখানে যাওয়ার পর ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকার পর আপনি যে সিএস বা জেএস যেগুলা নিছেন এগুলার মধ্যে থেকে আমি আরেকটা ভিডিও দেখলাম যে ওরা যে সিএসএস এর আপনাতে ইউজ করছেন হইলো অল সিএস। আপনি সিএসএস এর ভিতরে একটু জানতো ভাই, এই যে আপনি ইউজ করছেন হচ্ছে অল সিএসএস, কিন্তু আরেক জায়গায় আমি একটা ভিডিওতে দেখলাম যে ওরা অল মিন সিএসএস টা ইউজ করছে, ওরা অল ডট মিন সিএসএস। ওরা এইটার মধ্যে ওরা বললো যে এই অল সিএসএস এর এই যে ফাইল সাইজ এটা একটু বড়, অল মিন সিএসএস এর সাইজ যেটা একটু ছোট হয়। তবে এইটার মধ্যে একটু ডিফারেন্টটা যদি একটু বুঝায় বলতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অল সিএসএস যদি আমি কানেক্ট করি, এর সাথে এর রিলেটেড সবকিছু কানেক্ট হয়ে যায়। আমি অল সিএসএসটা এডিট করি, এডিট দিলাম, তাহলে দেখতে পারবেন এখানে কি কোডটা যেন কি হয়, সম্ভবত ইউআরএল দেখে নেই, অ্যাড লিখে সার্চ দিই, অথবা ইউআরএল দেখে আছে কিনা। আচ্ছা দেখেন, আমি অল সিএসএস এর ভিতর গেলাম, তার ভিতর দেখেন ওয়েব ফন্ট, এই ওয়েব ফন্টের ভিতর ফাব রান ইউএটি, এই ওয়েব ফন্টটা কোথায়? এটা হচ্ছে ব্যাকেট ডিরেক্টরি, ব্যাক ডিটে দেখেন ওয়েব ফন্ট আছে, এই যে ওয়েব ফন্ট, এইগুলো কানেক্ট হয়েছে। তো এর ভিতরে আপনি অল সিএসএস এর ভিতর যা যা কানেক্ট হওয়া দরকার সবই অলরেডি কানেক্ট হয়ে থাকে, অলরেডি সবই কানেক্ট হয়ে থাকে। তো আপনি এটা যদি চিন্তা করেন তাহলে আসলে কিছু না। আবার আপনি যদি করেন যে আমার কিছু, আবার যদি মনে করেন আপনি এসভিজি নিয়ে কাজ করবেন, এসভিজি নিয়ে কাজ করবেন, তখন আবার আপনার কিছু অতিরিক্ত কানেক্ট করা লাগতে পারে, যেমন এসভিজি কিছু আইটেম কানেক্ট করা লাগতে পারে। তো আমি একটু বলছি যেটা, সেটা আংশিক সত্য। দেখেন অল সিএসএস এর প্রপার্টিজ হলো 71 আর অল মিন সিএসএস এর হচ্ছে 58, এখানে একটা ডিফারেন্স। বাট এই অল সিএসএস কানেক্ট করলে সবই কানেক্ট হয়ে যায়, যা দেখতে পাচ্ছেন সবই কানেক্ট হয়ে যায়, এখানে যা আছে প্রায় সবই কানেক্ট হয়ে যায়। কি কি কত ফাইল আছে এর ভিতরে যেগুলো কানেক্ট করে নিচ্ছে অল সিএসএস অটোমেটিক, দেখেন এই যে ওয়েব ফন্ট কানেক্ট করে নিচ্ছে। বুঝতে পারছি এটা।
আপনার অ্যানসারের ইয়াতে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে ডাউনলোড করে যখন আমরা ফন্ট অসম ইউজ করব, এমন একটা সিস্টেম আছে যেটা নিয়ে আমার ওয়েবসাইটে একবারই মানে ওয়েবসাইটের লাইফে একবারই আপলোড হবে আর হবে না। ওটা কি আমরা রেসপন্স মানে ওটা কখন শিখতে পারবো? বুটস্ট্র্যাপে নাকি? না না, এটা কোথাও নাই। এটা খুবই মানে এটা এইচটিএমএল এর সাথে সম্পর্ক নাই। যা যা শিখবেন তার কোনোটার সাথেই এর সম্পর্ক নাই। এটাকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্ট। যেমন আমরা সবাই এইটা চিনি, এইচটিএমএল চিনি, বাট কেউ কিন্তু এক্সএইচটিএমএল চিনি না। জীবনে নাম শুনছেন এক্সএইচটিএমএল? এখানে যারা আছেন শুনছেন কেউ? ওয়েবসাইটে দেখছিলাম যে ওই যে HTML4 মনে হয় না কিরকম কিছু না না, HTML4 নাই, এই এক্সএইচটিএমএল নাম শুনছেন কিনা? আমি দেখছি কিন্তু আমি জানি বুঝি না, ওয়েবসাইটের নাম শুনছি, নাম দেখছি অনেক জায়গায়। হ্যাঁ, এরকম ব্যাপার আছে। এখানে htaccess নামে একটা পেজ, একটা ফাইল থাকে htaccess। ওই htaccess এর ভিতরে কিছু কোড ইউজ করা যায়, যে কোডগুলোর মাধ্যমে আপনি চাইলে পেজটাকে একবার মানে অনেক ব্যাপার আছে। যে আমি সিস্টেম করে দিলাম যে এখানে এই যে ইমেজটা, এখানে একটা ইমেজ, তো যখন এই পেজটা লোড নেবে 100% এই ইমেজটা লোড নিবে, তাই তো? তো ব্যাপার হলো আমি একটা কোড ইউজ করলাম htaccess এ, সেই কোডটার দ্বারা বুঝাই দিলাম যে ছবিটা একবার ডাউনলোড হবে, তারপর এটা কেসে সেভ হবে। কেস আমরা জানি না হয়তো অনেকে। দেখেন যে কোনো ওয়েবসাইট ফার্স্টে যখন ঢুকতে যাবেন, আপনি ফার্স্ট টাইম ঢুকতে গেলে অনেক লোড নেয় বা একটু বেশি লোড নেয়, বাট সেকেন্ড টাইম ঢুকতে গেলে আর লোড নেয় না। কেন? কারণ এই যে ফাইলগুলো এইগুলো ডাউনলোড হয়ে থাকে, যত ফাইলগুলো আছে সেগুলো এই দেখেন এখানে দেখা যায় যে মেমোরির ভিতরে স্টোরেজ। আমি একবার একটু রিলোড দিয়ে নিই। দেখেন এই যে ইন্ডেক্স ডাটাবেস, তারপরে মেমোরির ভিতরে সিজন, এগুলো সব ডাউনলোড হয়ে থাকে। লোকাল স্টোরেজ, এর ভিতরে কি কি ফাইল সিএসএস এর, এইগুলো ডাউনলোড হয়ে থাকে। তো ওই htaccess এর ভিতরে কিছু কোড থাকে, যেটার মাধ্যমে আপনি চাইলে ওই অপশনগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল, এইচটিএমএল ফাইল, ইমেজ ফাইল, এইগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখলে এটা কোথায় সেভ হয়? এটা ব্রাউজারে সেভ হয়। তো ওইটা একবার যেহেতু লোড হয়ে গেলে আর আসে না, সেজন্য পরের বার আর ওয়েবসাইট লোড নিতে বেশি সময় লাগে না। এই ইমেজটা অলরেডি জমা হয়ে থাকবে কেসে, তাহলে তো আপনার নেক্সট টাইম লোড হওয়ার জন্য লাগতেছে না এটা। জি বলেন। এটাকে XHTML বলে? আছে এক না, htaccess এক্ষেত্রে কোনো এটা কি এক্ষেত্রে আমরা কোনো সমস্যা ফেস করবো এটাতে? আমি কথা আমরা তো এটা সুবিধাটা বুঝলাম, কিন্তু এটার অসুবিধা আছে কোনো? htaccess এর জি, htaccess এর অসুবিধা নাই। htaccess মানুষ ইউজই করে ওয়েবসাইটটাকে আপনার স্পিডি করার জন্য, বুঝতে পারছেন? ভাই একটা প্রবলেম আছে আমার। হ্যাঁ বলেন। প্রবলেম হচ্ছে কি, যখন আপনি যেমন এই যে হেডারটা নিছেন উপরে, হেডার হ্যাঁ হেডারটাকে যখন নেই, ঠিক আছে, তখন একটা ডিভিশনের মধ্যে হেডার নামে একটা ক্লাস নেই। হেডার নামে ক্লাসের মধ্যে নিলে যেমন এই ওইটার মধ্যে আবার দুইটা ট্যাগ দিয়ে দেই, ডিভিশন দেই, লেফট একটা রাইট একটা, ঠিক আছে। আমি যখন পুরোটাকে হোলটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, আপনাকে হেডারকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, প্রথম যে প্যারেন্ট কোড, এই কোডটাকে ব্যাকগ্রাউন্ড দিলে যখন এই নিচের দুইটা যখন লেফট রাইট করি, ঠিক আছে, তখন ব্যাকগ্রাউন্ড ছেড়ে দেয়, ওই কোডের সমস্ত কাজটা ছেড়ে দেয় হেডারের। তার কারণ হচ্ছে আপনি ওই হেডারের ভিতরে ওয়াইড অ্যাট্রিবিউট মেবি দেন নাই, ওয়াইড 100% দেন নাই। আপনি দেখেন তো চেক করে, আপনি ওটার ওয়াইড এবং হাইট 100% আপনি বলে দেন নাই, হাইড ওয়াইড বলে দিতে হবে। এই যে এখানে যে ডিভিশনটা না হেডার, এই হেডার ডিভিশনের এই হাইট বলে দিতে হবে যে এটার হাইট এত %। এটা না বলে দিলে যখন ফ্লয়েড দেওয়া হয়, তখন এইটা যেহেতু ফ্লয়েড মানে কি, ও নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিচ্ছে, তো ওর নিজের পজিশন ক্রিয়েট করতে যে হেডারের কোনো খোঁজ থাকতেছে না। আপনি ওয়াইড বলে দিবেন এবং হাইট বলে দিবেন 100%। আপনি যদি এখন লাইনে থাকেন, এখন ইনস্ট্যান্ট করে দেখেন, আপনি লাইনে থাকলে ইনস্ট্যান্ট করে দেখেন, হেডারের হাইট দিবেন এবং ওয়াইড দিবেন 100%। জি ভাই, আমি আপনার কথার সাথে সহমত, তবে আমি এটা একটা সলিউশন খুঁজতে গিয়া দেখলাম যে কেউ ক্লিয়ার ফিক্স দিয়ে করছে। ক্লিয়ার ফিক্স, হ্যাঁ ক্লিয়ার ফিক্স দিয়ে করা পসিবল। ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার বোথ, এরকম আরো ক্লিয়ারের কিছু অপশন আছে যার দ্বারা ফ্লোয়েডকে ইগনোর করা হয়। ফ্লোয়েড উপরে নিচে দিয়েছি, বাট আমি এই ফ্লোয়েডটা নিচে কন্টিনিউ করতে চাই না, নিচে এর পরের যে আইটেমটা হবে তার কাছে কন্টিনিউ করতে চাই না, তাহলে আমরা ক্লিয়ার বোথ, এগুলো আরো কিছু কোড আছে। তো এগুলো ফ্লোয়েড পুরোপুরি না বুঝে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না।
আমার ন্যাচারাল যে সমস্যার সমাধান সেটা দিয়ে করার চেষ্টা করেন। আচ্ছা, তার মানে আমি কি করবো ভাই, দুইটাকে আপনার কি এই সাইডে মেনু প্যারেন্ট যে বারটাকে যেমন প্যারেন্ট যে হেডার সেই হেডারটার হাইটটা ফিক্স করে দিবেন যে 44 পিক্সেল এবং ওয়াইডটা 100% বলে দিবেন, ব্যাস এইটুকু দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মানে এটাকে আপনার হেডারকে যেমন দেই, এই হেডার লেফট কে দেই 30%, রাইট কে দেই এই যে দেখেন 70%। এই দেখেন সমস্যাটা এই যে হেডার না, আমি হাইটটা উঠাই দিলাম, হাইটটা উঠাই দিয়ে প্যাডিংটা উঠাই দিলাম, দেখেন আমারও কিন্তু নাই, দেখছেন আমার কি ওটা আছে ব্যাকগ্রাউন্ড? আমি তো ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েছিলাম, এই যে আছে ব্যাকগ্রাউন্ড, বাট আমার কিন্তু ডিভিশনটা নাই। কেন ডিভিশনটা নাই? কারণ এর ভিতরে যে এই ডিভিশনের ভিতরে যে কন্টেন্ট গুলো, যেমন এইটার কন্টেন্টটা ফ্লোয়েড লেফট দেওয়া হয়েছে। ফ্লোয়েড লেফট দেওয়া যখন হয় তখন ওইটার যে প্যারেন্ট ডিভিশন থাকে বা প্যারেন্ট যে সেকশন থাকে সেইটার সাথে ওইটার বেসিক্যালি কোনো হাইড ওয়াইডের সম্পর্ক আর থাকে না। এই জন্য ফ্লোয়েড দিলে ওইটার আর কোনো হাইড ওয়াইড নাই, দেখতে পাচ্ছেন? তো আমি আপনার কিন্তু সেম একই জিনিস হয়েছে, দেখেন আমার এখানে আছে, শো করতেছে, বাট ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি হাইটটা বলে দিলাম, আবার পেডিংটা বলে দিলাম, ব্যাস ক্লিয়ার। জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিসটা যারা করতে পারতেছি না। ভাই একটা প্রবলেমের কথা বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি এই যে আপনার কি আমাদের আমাদের গ্রুপে, যে গ্রুপটা আমি নিজে ক্রিয়েট করছিলাম ডিজিটাল জি, আইটি, এটা হ্যাঁ হচ্ছে ওইখানে একটা ভিডিও দিছিলাম, ভিডিও করে আপনার নিজের পোর্টফোলিও একটা ওয়েবসাইটের মতো বানাইছিলাম, জি ছোট যতটুকু পারছে ততটুকু। ব্যাকগ্রাউন্ড আবার একটা ইমেজ দিছিলাম। তো জি ওইটা হচ্ছে ওই ইমেজটা যেখানে আমি দিছি, ইমেজের উপরে হালকা আপনার হালকা একটু আপসার মতো দিয়া হেডার বার দিছিলাম, মেনু বারটা এই ডান পাশে একটা লোগো দিছিলাম, বাম পাশে এবার ডান পাশে একটা মেনু বার দিছিলাম, ঠিক আছে? ওইটা হচ্ছে ওইখানে আমার যে লোগো দিছি, ইমেজটা দিছি, ব্যাকগ্রাউন্ড, ওটা হচ্ছে আমরা বডির সাথে বডিরে দিছি, বডি, বুঝতে পারছেন? আমরা বডি ট্যাগটাকে কল করে ওইটার মধ্যে দিছি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়া এটাকে দিছি ব্যাকগ্রাউন্ড। এখন ওইটাকে না আমি সেকশনে দিতে চাই, অথবা আমি মানে হেডারের উপরে হোল ওয়েবসাইটটা আপনাকে ফুটারটা বাদে হেডার এবং হেডার এবং সেকশনটা সহ ওইটাকে দিতে চাই, তবে ওইটাকে পারি না, আমি বডিরই দিতে হয়। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি একটু বলি, আপনি যেটা করেছেন, আপনি বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, সেটা বডিতে ইমেজ শো করতেছে, বাট হেডারে শো করতেছে না, তাই তো? না, হেডারে বডি দিলে তো হেডার ফুটার সবকিছু শো করবে, তবে আমি ওই জিনিসটাকে মানে আমি বডির নিচে দিতে চাইছি আরেকটা ডিভিশন নিয়া, কিন্তু পারতেছি না, বডি দিতে হয়েছে, বডিরই দিছি, বডি দিলে বডিতে হয়েছে। দিচ্ছেন বুঝলাম, তা এখন সমস্যাটা কোথায়? আপনি এটা কোথায় কোথায় শো করতে চান, ইমেজটাকে কোথায় শো করাতে চান? মানে এটা আর হচ্ছে কোথায় হোল স্ক্রিনটা শো করতেছে, ফুটার হেডার সবকিছুতেই, শো বুঝতে পারছেন? করতেছে? কিন্তু জি, তবে আমি চাইছি কি যে আমি এটার নিচে আমি এটা নিচে আরো কাজ করব, যেমন সার্ভিস বক্স করব, আরো কিছু করব, কিছু বাটন ডিজাইন করব, আপনার এটা কি কোথাও আছে, অনলাইনে আছে বা অফলাইনে কোথাও আছে? যে ওই যে আমাদের ডিজিটাল আইটি একটা করছি না গ্রুপ, ওইটা তো আছে। গ্রুপটায় আমি আছি কিনা আমি তো জানি না। হ্যাঁ আছে না, কিন্তু ভিডিও আকার আছে ভাইয়া। ও আচ্ছা, আপনি চাইলে আমি সোর্স ফাইলটা দিয়ে দিতে পারি। আচ্ছা সোর্স ফাইলটা দিলে তাহলে আমি দেখতে পারবো যে কি সমস্যাটা কি। সোর্স ফাইলটা কি আমাদের দিয়ে দেবো আপনার, এই যে কি বলে, আপনি এখানে যদি থাকেন, আপনি এখানে আমাকে টোটালটাকে জিপ করে দেন, তাহলে আমি দেখতেছি। আর ভাই ভিডিওগুলো একটু কাইন্ডলি মানে গ্রুপে দিয়ে দিলে ভালো হয় আর কি, যেমন ফটোশপেরটা পাইনি, আরো মানে খুব একটা পাইনি। আমিন ভাই, জি বলেন। আমি তো যে বিক্রো.com এর যে সাইটটা বানাইছিলাম, ওটা আমি আপনাকে ওই সোর্স কোডটা আপনার ইনবক্সে দিয়ে রাখছি, আপনি মনে হয় চেক করার সময় পান নাই। তো ওইখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে ইনবক্সে আমার যেই পেজটার মধ্যে যেই বিক্রো.com এর যেই ছবিগুলো ছিল, আমি ছবিগুলো তো আমি পেজটাতে ইউজ করছি। যখন আমি মেসেঞ্জারে পাঠাইতে চাইছি তখন তো আর ছবিগুলো দেওয়া সম্ভব হয় নাই। আমি কোডগুলো সিএসএসটা ইন্টারনাল সিএসএস এ ঢুকায়া পরে পাঠাইছি। যখন পেজটা আমি ওপেন করছি তখন দেখছি যে অনেকটা জায়গা ভেঙে গেছে, একটু ঝামেলা হয়েছে। এইটার মূলত কারণটা কি একটু একটু দেখে যদি আপনি বলতেন যে সমস্যাগুলো কোথায় আছে, তাহলে হয়তো আমার জন্য সুবিধা হইতো।
আচ্ছা আপনার আমার ফেসবুক অথবা ওই যে ইয়াতে গেলেও পাবেন, আমাদের যে আপনাদের যে লিঙ্কটা আমরা ইয়ে করছি না, আমরা যে আপলোড করি, ওইখানে গেলে আমি ওইখানে আপলোড করে রাখছি পেজগুলা, যে সার্ভারটা আছে আপনাদের টেস্ট ওয়েব টেস্টার যেখানে আছে। এইটা কি আপনার আইডি? কোনটা? হাবিবুর রহমান, দেখা যাচ্ছে না এখনো আমার ইয়েটাই। লাল টুপি? লাল টুপি মনে হয়, কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ লাল টুপি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না আপনি কোনটা বলছেন। আচ্ছা ঠিক আছে, লাল টুপি হইলে হচ্ছে, আমি দেখে নিন। আপনার ফাইল তো থাকবে তাহলে। হ্যাঁ এটা আমার আইডি এটা। এই যে আচ্ছা দুইটা দেখেন, দুইটা আলাদা ফাইল? দুইটা, একটা বাংলা একটা ইংলিশ আর কি, আপনি যেকোনো একটা ওপেন করলে হবে। আচ্ছা 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 আচ্ছা।